আমরা পরবর্তী 3টা ক্লাসের মধ্যে প্রেগন্যান্সিতে অ্যাসোসিয়েটেড যে ডিজিজগুলো আছে ওইগুলো কিভাবে ট্রিটমেন্ট দিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করেছি। যে প্রেগন্যান্সি উইথ মাইগ্রেন, প্রেগন্যান্সি উইথ ইউটিআই, প্রেগন্যান্সি উইথ হাইপারটেনশন, প্রেগন্যান্সি উইথ ডায়াবেটিস, এগুলো সবগুলো আমরা আলোচনা করেছি। প্রেগন্যান্সিতে ড্রাই কফ হলে কিভাবে ট্রিটমেন্ট দিবেন, প্রেগন্যান্সিতে প্রোডাক্টিভ কফ হলে কিভাবে ট্রিটমেন্ট দিবেন, তারপর প্রেগন্যান্সিতে একনি হলো কিভাবে দিবেন, প্রেগন্যান্সিতে ডার্মাটোলজিক্যাল কন্ডিশনে কিভাবে ট্রিটমেন্ট দিবেন, এগুলো মোটামুটি সবগুলো আলোচনা করেছি। থাইরয়েড ইন প্রেগন্যান্সি ওটা ক্লাসটা হয়েছে। আগে আমরা 3টা ক্লাস হয়েছে, আজকে আমরা 4th ক্লাস। এখানে আমরা আলোচনা করব যে এনিমিয়া ইন প্রেগন্যান্সি, প্রেগন্যান্সিতে যদি এনিমিয়া হয় সেটা আমরা কিভাবে চিকিৎসা দেব। এবং প্রথমে আমরা এনিমিয়া ডেফিনিশনটা একটু দেখি। প্রেগন্যান্সিতে আমরা কখন এনিমিয়া বলবো? হ্যাঁ, তো প্রেগন্যান্সিতে এনিমিয়া আমরা যদি বলতে হয় তাহলে আমাদের তো নরমাল হিমোগ্লোবিন লেভেল ইন কেস অফ মেল থাকে 14, ফিমেলের মধ্যে 13 to 14 ধরা হয়। প্রেগন্যান্সিতে কি হয়, কখন আমরা এনিমিয়া বলবো? যদি প্রেগন্যান্সিতে আমাদের যে টাইমটা আছে, টোটাল টাইমটাকে আমরা 3টা টাইমেস্টারে ভাগ করি, ফার্স্ট টাইমেস্টার, সেকেন্ড টাইমেস্টার, থার্ড টাইমেস্টার। যদি ফার্স্ট টাইমেস্টারের মধ্যে যদি হিমোগ্লোবিন লেভেল কোনো কারণে যদি 11 গ্রাম পার ডিএল এর নিচে কমে চলে আসে তাহলে তখন আমরা বলবো যে এটা এনিমিয়া। ফার্স্ট টাইমেস্টারের মধ্যে এনিমিয়া যদি 11 নিচে, সেকেন্ড টাইমেস্টারে যদি 10.5 এর কমে যায়, আর থার্ড টাইমেস্টারের মধ্যে যদি 11 গ্রাম পার ডিএল, আর পোস্টপার্টাম মানে ডেলিভারির পরে যদি 10 এর কম হয়ে যায় তাহলে তখন আমরা এটাকে এনিমিয়া বলবো। হ্যাঁ, তো এনিমিয়া এটা প্রেগন্যান্সিতে খুবই একটা কমন। 30 to 50% অফ ওমেন বিকাম এনিমিক ডিউরিং প্রেগন্যান্সি, মানে প্রতি 2 জনের মধ্যে একজনের এনিমিয়া হবে, হওয়াটা স্বাভাবিক। এনিমিয়াটা হওয়াটা স্বাভাবিক, হয়ে কিছু না, প্রেগন্যান্সিতে এনিমিয়াটা হবে। কারণ প্রেগন্যান্সিতে যে বডিতে ফিজিওলজিক্যাল ডিমান্ডটা বেড়ে যায়, এরপরে প্রেগন্যান্সিতে অনেকের ক্ষেত্রে অ্যানোরেক্সিয়া ডেভেলপ করে, প্রপারলি খাইতে পারে না। হ্যাঁ, তাহলে পুরো ডায়েটের ইনটেক, এরপরে অ্যাবজর্পশন কমে যায় বিভিন্ন কারণে। এরপরে প্রেগন্যান্সিতে অনেক সময় ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি লাগে দেখা যায়। ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি সময় আমাদের যে ডায়েটারি যে আয়রনটা পায় সেটাও একটু কমে যায়। তো সবগুলো মিলে এই প্রেগন্যান্সিতে এনিমিয়াটা একটু কমন, কারণ সেখানে ডায়েটারি ইনটেকও কমতেছে, অ্যাবজর্পশনও কমতেছে, আবার বডিতে ডিমান্ডটা আছে, ডিমান্ডটাও বাড়তেছে। তো সবগুলো মিলে প্রেগন্যান্সিতে এনিমিয়াটা খুবই কমন। এনিমিয়ার মধ্যে বিভিন্ন টাইপস আছে। তো প্রেগন্যান্সিতে সবচেয়ে কমন যেটা হয় 90% অফ দ্য কেস, সেটা হচ্ছে আইডিয়া, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। আয়রন কমার কারণে যে এনিমিয়াটা হয় সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। এখন কারণ কি প্রেগন্যান্সিতে এনিমিয়ার কারণ? সেটা কারণের মধ্যে হচ্ছে যে ব্লাড লসের কারণে হতে পারে, এগুলো আমরা সবাই জানি। এখানে একটু দিয়ে দিলাম যে ইনকেস ব্লাড লস, যে এপিএইচ পিপিএইচ এর কারণে হতে পারে। ক্রনিক হুকওয়ার্ম ইনফেস্টেশন, হুকওয়ার্ম ইনফেস্টেশন হচ্ছে আমাদের মানে এনিমিয়ার একটা খুব একটা কমন কারণ। যে দেখা যাচ্ছে যে প্যারাসাইট গুলো অনেক দীর্ঘদিন যাবত যাদের প্যারাসাইটিক ইনফেকশন গুলো আছে, প্যারাসাইট গুলো কি করে তাদের ফুড হিসেবে ব্লাড, তাদেরকে ব্লাড সাক করতে থাকে এবং ব্লাড খেয়ে ব্লাড গুলো কমাই ফেলে। তো হুকওয়ার্ম ইনফেস্টেশনের কারণে কি হতে পারে প্রেগন্যান্সিতে? ইয়া হতে পারে আপনার এনিমিয়া হতে পারে, পেপটিক আলসার ডিজিজের কারণে হতে পারে। এগুলো রেয়ার কজ। মোস্ট কমন কজ হচ্ছে রিডিউস অ্যাবজর্পশন, ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, আর হচ্ছে ডায়েরি প্রোডাক্ট। এগুলোর কারণে মানে নিউট্রিশনাল যে ফ্যাক্টরগুলো আছে এটা প্রেগন্যান্সিতে সবচেয়ে বেশি কমন। এর মধ্যে একটা হচ্ছে লো ইনটেক, মানে কমে যায়। যেমন কেউ আছে শাকসবজি বেশি খাচ্ছে, আয়রন কন্টেনিং যে ফুডগুলো আছে সেগুলো অ্যাভয়েড করতেছে, বা আয়রন কন্টেনিং ফুড খাবে কিভাবে, তার লো সোশিও ইকোনমিক ফ্যাক্টর। হ্যাঁ, যে আয়রন যেগুলোর মধ্যে আছে সেগুলো তার টাকা পয়সা নাই, খেতে পারতেছে না, সেজন্য কমে যেতে পারে। এরপরে অ্যাবজর্পশনটা কমে যেতে পারে। অ্যাবজর্পশনটা কেন কমে? অ্যাবজর্পশন কিছু মেডিসিনের মাধ্যমে কমতে পারে। ফর এক্সাম্পল, একটা পেশেন্ট তার হাইপোথাইরয়েডিজম আছে এবং সে যদি থাইরক্স মেডিসিনটা খায় তাহলে থাইরক্সে তার যে আয়রন গুলো আছে আয়রনের অ্যাবজর্পশন কমাই দেবে, আবার আয়রন ও থাইরক্সের অ্যাবজর্পশনটা কমাই দেবে। এরপরে ডায়েরি প্রোডাক্ট যদি আমরা বলি, দুধ, মিল্ক বলি, যে কাউ মিল্ক, তো কাউ মিল্কের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো যারা নিয়মিত দুধ খাচ্ছে সেখানে সে ক্যালসিয়ামটা পাচ্ছে, বাট ক্যালসিয়াম আলটিমেটলি কি করতেছে, তার ইয়েটা কমাই দিচ্ছে, আয়রনের অ্যাবজর্পশনটা কমাই দিচ্ছে। তো সেজন্য দুধ যে বেলা খাবে আয়রনটা তার অল্টারনেট বেলায় যেতে হয়, অথবা অ্যাটলিস্ট যাতে 2 ঘন্টার ব্যবধান থাকে, যে বেলায় দুধ খাবে তার থেকে অন্তত 2 ঘন্টা যাতে ব্যবধান থাকে, যে মানে আয়রনের। এই কারণে দুধ খেলে খাবার অন্তত 2 ঘন্টা পরে খাবে, কারণ খাবারের সাথে যে আয়রন গুলো যাচ্ছে বডিতে, এগুলো খাবারের পর পরে যদি দুধ পান করা হয় তাহলে এই যে আয়রনটা আছে এটার অ্যাবজর্পশনটা কিছুটা কমে যাবে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এরপর রিডিউস ফরমেশন, এটা খুব রেয়ার কজ। এগুলো অ্যাপ্লাস্টিক এনিমিয়া বা মেডিকেশন, এগুলো রেয়ার কজ প্রেগন্যান্সিতে, জাস্ট জানার জন্য দিলাম। আর ইনকেস ডিস্ট্রাকশন, হেমোলাইটিক এনিমিয়া, এগুলো রেয়ার কজ। তাহলে নিউট্রিশনাল ফ্যাক্টরটা আমাদের মনে রাখতে হবে, আর ক্রনিক হুকওয়ার্ম ইনফেস্টেশনটা মনে রাখতে হবে। তাহলে আমাদের ট্রিটমেন্টটা হবে কিভাবে? ট্রিটমেন্টটা হবে হুকওয়ার্ম ইনফেস্টেশনের ট্রিটমেন্ট আমরা দেব। এটা কথা বলতে আমি যাতাম তাহলে আমরা বললাম যে আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট বোঝার জন্য আমাদের নিউট্রিশনাল ফ্যাক্টরটা একটু মনে রাখতে হবে, আর হুকওয়ার্ম ইনফেস্টেশনটা মনে রাখতে হবে। তো হুকওয়ার্মের ট্রিটমেন্টটাও একটু প্রেগন্যান্সিতে একটু দিয়ে দিতে হবে। কখন? সেকেন্ড টাইমেস্টারে। ফার্স্ট টাইমেস্টারে হুকওয়ার্ম ট্রিটমেন্ট দিবে না। মেবেন্ডাজোল 500 মিলিগ্রাম স্টেট ডোজে ট্রিটমেন্ট করা যায় প্যারাসাইটিক ইনফেকশন। সেকেন্ড টাইমেস্টারে হবে। আর নিউট্রিশনাল ফ্যাক্টরটা আমাদের একটু বুঝতে হবে। তো ফিজিওলজিক্যাল চেঞ্জ ইন প্রেগন্যান্সি কি হয়? প্রেগন্যান্সিতে দেখা যাচ্ছে টোটাল যে ব্লাড ভলিউমটা আছে, ব্লাড ভলিউমটা 40 to 50% বেড়ে যায়। তো 40 to 50% ব্লাড ভলিউম বেড়ে যাওয়ার কারণে তখন কি হয়? মনে করেন যে আমাদের হিমোগ্লোবিন আছে 10 গ্রাম পার ডিএল। এখন যদি তার বডিতে সাপোজ এখানে আমরা যদি বলি প্রতি 100 ml এর মধ্যে আছে 10 গ্রাম, তাহলে 1 লিটারের মধ্যে আছে 100 গ্রাম, 5 লিটারের মধ্যে আছে 500 গ্রাম। এখন যদি 6 লিটার ব্লাড হয়ে যায়, যে 40 to 50% যদি ব্লাড ভলিউম, প্লাজমা ভলিউম যদি বেড়ে যায়, তখন দেখা যাচ্ছে সেখানের মধ্যে রিলেটিভলি হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে। সেখানে মানে ডাইলুট হয়ে যাচ্ছে। ডাইলুট হওয়ার কারণে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাচ্ছে। হিমোগ্লোবিনটা নরমালি ঠিক আছে, কিন্তু মানে তার প্রেগন্যান্সির আগে হিমোগ্লোবিন লেভেলটা ঠিক ছিল, ফার্স্ট টাইমেস্টারও ঠিক ছিল, সেকেন্ড টাইমেস্টার, থার্ড টাইমেস্টার দিকে দেখা যাচ্ছে ব্লাড ভলিউমটা অনেক বেড়ে গেছে। তো ব্লাড ভলিউম বেড়ে গেলে যে তখন আমার 5 লিটারের মধ্যে ছিল 40 গ্রাম পার ডিএল, এখন যদি 7 লিটার ব্লাড হয়ে যায় তাহলে 7 লিটারের মধ্যে 40 গ্রাম পার ডিএল এর পরিমাণটা একটু মানে রিলেটিভলি কমে যাবে। হিসাব করে তখন সেটা আর 40 থাকবে না, সেটা 13 12 এরকম চলে আসবে। তো ফিজিওলজিক্যাল একটা চেঞ্জ হয়, এই চেঞ্জের কারণে এনিমিয়া হতে পারে। এরপর আরেকটা কারণ হচ্ছে আয়রন রিকোয়ারমেন্টসটা ইনক্রিজ র‍্যাপিডলি ইন দ্য সেকেন্ড টাইমেস্টার এন্ড থার্ড টাইমেস্টার। সেকেন্ড টাইমেস্টারের মধ্যে প্রতিদিন 4 to 5 মিলিগ্রাম পার ডে করে আয়রন রিকোয়ারমেন্ট বেড়ে যায়। এরপর থার্ড টাইমেস্টারের মধ্যে মোর দ্যান 6 মিলিগ্রাম বেড়ে যায়, কারণ এখানে ফিটাল গ্রোথ হচ্ছে, মায়ের বডি থেকে বাচ্চার বডিতে যাচ্ছে, ব্লাড যাচ্ছে, সবকিছু মিলে বেড়ে যাচ্ছে। আর আয়রন অ্যাবজর্পশন খুব একটা আয়রন অ্যাবজর্পশন হয় না। ওরালি আমরা যে পরিমাণ আয়রন খাই তার 10% অ্যাবজর্পশন হয়, আর 90% কিন্তু ফিসেস এর সাথে বের হয়ে যায়। এই কারণে আয়রন কি করে? কনস্টিপেশন করে। কেন? ক্যালসিয়াম একটা ড্রাগ, ওটাও কনস্টিপেশন করে, কারণ ক্যালসিয়ামের মধ্যে দেখা যাচ্ছে ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে ওটা 40% অ্যাবজর্ব হয়, আর 60% মানে বের হয়ে যায়। এরপর ক্যালসিয়াম যে সাইট্রিক গুলো আছে ওগুলো একটু বেশি অ্যাবজর্পশন হয়, ওটা 90% মধ্যে 90 to 95% অ্যাবজর্ব হয়। আর এখানে আয়রনের বিষয় বলা হয় যে ওরাল যতটা ফর্মের আয়রন আছে তার মধ্যে সবগুলোই 10 to 15%, 10 থেকে 15% অ্যাবজর্ব হয়। আর বাকিটা যে 100 মিলিগ্রাম আয়রন যদি খাওয়া হয় তাহলে তা অ্যাবজর্ব হয়ে সার্কুলেশনে যাবে শুধুমাত্র 10 মিলিগ্রাম।
একটা আছে মানে একটু এক্সেপশনাল, এটা আমরা আলোচনা করবো। এরপরে আয়রন খাবারের পরে কিছু কিছু খাবার আছে এটা বডি থেকে আপনি আয়রন কন্টেনিং ফুড খাচ্ছেন ফর এক্সাম্পল, কিন্তু এই খাবারগুলো ওই আয়রনটাকে আরো অ্যাবজর্ব করতে দেবে না। আমি নর্মালি বললাম যে আমরা ওরাল যে আয়রনটা খাই সেটা যদি দৈনিক 100 মিলিগ্রাম খাওয়া হয় তার মধ্যে থেকে 10 মিলিগ্রাম ব্লাডে যাবে। এখন এই 10 মিলিগ্রাম যে ব্লাডে যাবে তাহলে দৈনিক দরকারি আছে মোটামুটি 6 to 7 মিলিগ্রাম, এটা হচ্ছে মানে অতিরিক্ত দরকার। আর এমনি ডেইলি রিকোয়ারমেন্ট আছে 10 থেকে 15 মিলিগ্রাম ডেইলি রিকোয়ারমেন্ট আছে। তো ডেইলি যদি 10 মিলিগ্রাম ডেইলি রিকোয়ারমেন্ট থাকে, এর সাথে যদি প্রেগন্যান্সিতে আরো 5 মিলিগ্রাম লাগে তাহলে 15 মিলিগ্রাম। এখন 15 মিলিগ্রাম যদি হয় তাহলে এখানে কি হচ্ছে, সে আমরা ফর এক্সাম্পল ডায়েটারি সাপোর্ট থেকে যদি আমরা 100 মিলিগ্রাম পাই তাহলে সেখান থেকে অ্যাবজর্ব হবে 10 মিলিগ্রাম। এখন এই 10 মিলিগ্রাম অ্যাবজর্ব না হয়ে কিছু খাবার আছে, এই খাবারগুলো এটাকেও কমায় দেয়। তার মধ্যে দুইটা জিনিস যেটা আমাদের খুব কমন, একটা হচ্ছে টি, ব্ল্যাক এন্ড গ্রিন টি, এনি টাইপস অফ টি। হ্যাঁ, টি কি করে আয়রনের অ্যাবজর্পশন কমায় দেয়। তাহলে আপনি একটা পেশেন্ট তার ট্রিটমেন্ট করতেছেন, তাকে আপনি আয়রন সাপ্লিমেন্টারি দিলেন, কিন্তু সে দৈনিক 4 থেকে 5 কাপ করে মানে চা পান করে, তাহলে তার ট্রিটমেন্টে কোনো বেনিফিট হবে না। আর একটু আছে কফি, এখন যদি কেউ চা কফি এগুলো যদি অনেক বেশি খায় তাহলে তাদের ট্রিটমেন্টে কোনো বেনিফিট হবে না। এর সাথে আছে কাউ মিল্ক, কাউ মিল্কও কি করে আয়রন অ্যাবজর্পশন কমায় দেয়। আর বাকি যেগুলো আছে এগুলো আমাদের খুব একটা খাবার হয় না, কিন্তু এই তিনটা জিনিস এই তিনটা জিনিস আছে। এই খাবারগুলো কি করবে, যখন আয়রন সাপ্লিমেন্টারি চলবে তখন আপনারা একটু বলে দেবেন যে আপনার যে কদিন আয়রন সাপ্লিমেন্টারি চলবে এই মুহূর্তে আপনি চা কফি চকলেট এরপরে হচ্ছে দুধ, চা কফি তো টোটালি খাবে না, এগুলো টোটালি আয়রনের অ্যাবজর্পশন কমায় দেয়। আর যেটা আছে দুধ সেটা আপনি বলবেন 2 ঘন্টা অল্টারনেট, খাবারের 2 ঘন্টা পরে খাবার জন্য, কারণ 2 ঘন্টার মধ্যে মোটামুটি যেগুলো খাবার হয় মানে ফুড সাপ্লিমেন্টারির সাথে যেগুলো যায় ডায়েটারি সাপ্লিমেন্টারিতে ওগুলো 2 ঘন্টার ভিতরে অ্যাবজর্ব হয়ে যায়। তো এই জন্য দুধ খাবে 2 ঘন্টা পরে, কারণ দুধটা প্রেগন্যান্সিতে অনেক ইম্পর্টেন্ট, দুধ খাবার বন্ধ করা কখনো যাবে না, ক্যালসিয়ামটা অনেক ইম্পর্টেন্ট। তো সেই জন্য যাতে মানে ইন্টারাকশনটা না হয় সেজন্য একটু টাইমিংটা একটু আলাদা করে রাখবে। এরপরে ভাইয়া আয়রন, একটা কোশ্চেন ছিল, জি বলেন। বলছি যে আপনি যে বলেন টি কফি এগুলো খাইলে আয়রনের অ্যাবজর্পশনটাকে কমায় দেয়, মানে 10 মিলিগ্রাম যে ব্লাডে যাচ্ছে এটাকেও কমায় দেয়, তাহলে কোনো মানুষ যদি ইন্ট্রাভেনাস আয়রন নেয় তাহলে তার কি এই অ্যাবজর্পশনটা সে তার পাশাপাশি টি কফি এগুলো খাচ্ছে সেক্ষেত্রেও কি ঝামেলা হবে? আপনি ইন্টারভেনাসের কথা বলতেছেন, আইভি হ্যাঁ আয়রন? না না, আইভি হ্যাঁ। আয়রনের যাত্রা নাই, আমরা এটা ওরাল ফর্মে আলোচনা করতেছি আপু। আচ্ছা আইভি তো ঠিক আছে। ডাইরেক্ট সার্কুলেশনে চলে গেছে, ওটা 100% অ্যাবজর্পশন। আমাদের অ্যাবজর্পশন মানে কি? অ্যাবজর্পশন মানে হচ্ছে এই যে 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 স্টক আমাদের দিবে না, সার্কুলেশনে যায়, ব্লাডে যায়, ওই ভাগ খাওয়ার পর ব্লাডে যায়। আপু আপনার মিউট করে বসে না, সবাইকে মিউট করতেছি তারপর আবার ওপেন হয়ে যাচ্ছে, এগুলো তো রেকর্ডে চলে আসতেছে। এরপরে প্রমোট আয়রন অ্যাবজর্পশন, আয়রন অ্যাবজর্পশন প্রমোট করে। এই প্রমোট করার মধ্যে কি, প্রমোট করার জন্য দুইটা জিনিস মনে রাখেন, ভিটামিন সি আর ভিটামিন এ কন্টেইনিং ফুড। নট ভিটামিন এ, ভিটামিন এ আয়রন মধ্যে একটু প্রেগন্যান্সিতে অ্যাভয়েড করাটা ভালো। এমনি ওভারঅল ভিটামিন এ আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে। তো ভিটামিন এর মধ্যে কি আছে আপনার এই যে যেগুলো আছে ভিটামিন এ কন্টেইনিং যে ফ্রুটস আছে কিছু, যেগুলো আছে যে খাবারগুলো আছে এগুলো একটু নেওয়া যায়। আর ভিটামিন সি কাউকে যদি আপনি ওরাল আয়রন দেন তাহলে তাকে সাথে একটা ভিটামিন সি দিয়ে দেবেন, সিবিট নামে পাওয়া যায়। এখন আয়রনের কারণে মানে ইমপ্যাক্ট অফ এনিমিয়া, এনিমিয়ার ইমপ্যাক্ট কি, মানে প্রেগন্যান্সিতে এনিমিয়ার ইমপ্যাক্ট কি হতে পারে? কিছু ম্যাটারনাল কমপ্লিকেশন, কিছু ফিটাল কমপ্লিকেশন হতে পারে। ম্যাটারনাল কমপ্লিকেশনের মধ্যে ফ্যাটিগ, ইনক্রিজ রিস্ক অফ পিপিএইচ, ইনক্রিজ রিস্ক অফ সেপসিস, হ্যাঁ, রিস্ক অফ প্রিটার্ম লেবার, এরপরে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হতে পারে, বাচ্চা কিছু ক্ষতি হতে পারে, হ্যাঁ, স্মল ফর জেস্টেশনাল এজ, লো বার্থ ওয়েট, এগুলো সবার জানা আছে। এপিডেমিওলজি, যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ malnutrition in the world, affecting more than 2 billion people globally. 200 কোটি মানুষ আইডিয়াতে আক্রান্ত পুরো পৃথিবীতে, মানে 1/3 of the world's population। এটা WHO এর একটা মানে সার্ভে থেকে নেওয়া। Anemia in pregnancy is highly prevalent in less developed country, মানে এগুলো আমাদের যে সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে এগুলোতে একটু বেশি হয়, আর উন্নত কান্ট্রিগুলোর মধ্যে এনিমিয়া প্রিভেলেন্স অত বেশি না। আর ম্যাটারনাল মর্টালিটির জন্য আইডিয়াটা একটা রেসপন্সিবল। রিস্ক ফ্যাক্টর কি? এনিমিয়া রিস্ক ফ্যাক্টর প্রেগন্যান্সিতে যদি কারো মাল্টিপল প্রেগন্যান্সি থাকে, লো সোশিওইকোনমিক স্ট্যাটাস, এরপর হচ্ছে মাল্টিপ্যারিটি, অনেকগুলো বাচ্চা হলো, এরপর দুইটা প্রেগন্যান্সির মাঝামাঝি তার শর্ট পিরিয়ড দেখা যাচ্ছে যে আমাদের ফুললি তার একটা প্রেগন্যান্সি একটা বাচ্চা হলো, হওয়ার পরে আইডিয়ালি মিনিমাম অন্তত বাচ্চাটার দুধ ছাড়ার পরে 2 বছর এট লিস্ট গ্যাপ দেওয়া উচিত। এখন তার 2 বছর হলো না, 6 মাস পরে বা 7 মাস 8 মাস 9 মাস পরে আবার প্রেগনেন্ট হয়ে গেল, তাদের ক্ষেত্রে কিন্তু এনিমিয়ার চান্সটা অনেক বেশি। এরপর ডায়েটারি ফ্যাক্টর, যে তার খাবার রুচি থাকে না, অ্যানোরেক্সিয়া, আয়রন কন্টেনিং ফুডগুলো খেতে পারে না, তো তাদের ক্ষেত্রে এনিমিয়া একটা রিস্ক ফ্যাক্টর থাকে। ডায়াগনোসিসটা আমরা কিভাবে করবো? ডায়াগনোসিসের জন্য তার ডায়েটারি হিস্ট্রিটা নিতে হবে, তার অবস্টেট্রিক গাইনোকোলজিক্যাল হিস্ট্রিটা নিতে হবে, যে ব্লাড লস হচ্ছে কিনা, প্রপার ম্যানিফেস্টেশন আছে কিনা, এরপরে কোনো ড্রাগ খায় কিনা যে ড্রাগগুলো করতে পারে এনিমিয়া করতে পারে। সোশ্যাল হিস্ট্রিটা নেবে, সোশ্যাল হিস্ট্রিটা এই জন্য নেওয়া দরকার। এই কারণে যখন পেশেন্ট আপনার কাছে আসে, আপনারা মানে আমাদের হিস্ট্রির মধ্যে একটা প্রেগনেন্ট ওমেন যখন আসবে এন্টিনেটাল ভিজিটে, তখন তাকে জিজ্ঞেস করা যে তার হাজবেন্ড কি করে, সে কি করে, মোটামুটি এগুলো বুঝলে আপনি বুঝতে পারবেন যে তার ফ্যামিলিতে তার খাবার দাবার কেমন। হ্যাঁ, তো 1-2 কথা এভাবে জিজ্ঞেস করতে পারেন, ফ্যামিলিতে গরু পালেন কিনা বা গরুর দুধ খাওয়ার সুবিধা আছে কিনা, একটু জিজ্ঞেস করতে পারেন। আপনি যখন পেশেন্টকে একটু সময় দেবেন, পেশেন্টের সাথে হাসি খুশি ভাবে কথা বলে সবকিছু একটু কথা বলবেন, পেশেন্টটা সবসময় আপনার প্রতি একটু সফট থাকবে এবং আপনার প্রতি তার একটা ভক্তি শ্রদ্ধা তৈরি হবে। এরপরে আপনি ডিউরেশন অফ সিমটমস নেবেন, যে এনিমিয়াতে পেশেন্ট অ্যাকচুয়ালি এন্টিনেটাল ভিজিটে তো আসলে আমরা সিবিসি আরো যে পরীক্ষাগুলো আছে এটা আমরা এন্টিনেটাল যে ক্লাসটা নেবো ও সেখানে আলোচনা করবো। তো আমাদের সিবিসি দেখলে তো আমরা অনেকে আসবে সিমটমেটিক, কেউ আসবে যে তার শরীরটা দুর্বল লাগে, হ্যাঁ, গাইনি তো আসবে। এরপরে গাইনি কেসের মধ্যে মানে নন প্রেগনেন্ট ওম্যানও যদি সেই কোনো একটা ফিমেল পেশেন্ট সে যদি আসে যে তার শরীরটা অনেক দুর্বল লাগে, উইকনেস লাগে, অথবা তার পালপিটেশন হয়, যে বুক দরকার করে, হ্যাঁ, তাহলে এইসব ক্ষেত্রে আপনাকে এনিমিয়াটা একটু মাথায় রাখতে হবে। এনিমিয়াতে যে কমন যে মানে সাইন সিমটমগুলো আছে এর মধ্যে একটা হচ্ছে ফ্যাটিক আর একটা হচ্ছে পালপিটেশন, আর বাকি অন্যান্য যেগুলো আছে পেলর বা অন্য যতগুলো আছে ওগুলো খুব একটা পাওয়া যায় না, কিন্তু আপনি দুইটা জিনিস খুব কমনলি পাবেন, একটা হচ্ছে পেশেন্ট জেনারেলাইজড উইকনেস, হ্যাঁ, আর তার বুক দরকার করে। এই ধরনের পেশেন্ট আসলে আপনার যেটা করতে হবে যে পেশেন্টের এনিমিয়াটা এক্সক্লুড করতে হবে। তাহলে ফ্যাটিক আর পালপিটেশন, ব্রেথলেসনেস, ডিজিনেস, ফেন্টিং, হেডেক এগুলো রেয়ারলি থাকে, কিন্তু এই দুইটা হচ্ছে খুব কমন। আর সাইনের মধ্যে প্যালোরিডিমা, গ্লোসাইটিস, স্টোমাটাইটিস, অ্যাঙ্গুলার চিলাইটিস এগুলো খুবই কম থাকে। কিন্তু আপনাকে পেশেন্ট যে দুইটা নিয়ে আসবে এই দুইটা, যে পেশেন্ট খুবই দুর্বল, পেশেন্টের পালপিটেশন, এই নিয়ে আসলে আপনি একটা সিবিসি করবেন, সিবিসি করে দেখবেন যে তার হিমোগ্লোবিন লেভেলটা কত আছে। হ্যাঁ, ইনভেস্টিগেশনের মধ্যে আমরা এখানে রিলেটিভ অনেকগুলো ইনভেস্টিগেশন দিয়েছি। আমরা শুধুমাত্র সিবিসিটা যদি দেখি, যেখানে ভালো মেশিনে সিবিসি করা হয়, তাহলে সিবিসি দেখলে আপনি বুঝতে পারবেন সিবিসি কোথাও সিবিসি সব জায়গায় সিবিসির সাথে হিমোগ্লোবিনটা এখন দেখা হয়। তাহলে ফুল ব্লাড কাউন্টটা যখন দেখবেন যে তার হিমোগ্লোবিন লেভেলটা কত আছে, তার পেট সেল ভলিউম কত আছে, আর রেড সেলের যে ইয়েগুলো আছে এমসিবি, এমসিএইচ, এমসিএইচ এগুলো দেখবেন, এগুলো সবগুলো কমে যাবে। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে এগুলো সবগুলো কমে যাবে, মেগালোব্লাস্টিক এনিমিয়াতে বেড়ে যাবে। তো এখানে কোনটার কতটুকু ভ্যালু এটা মনে না রাখলেও চলবে। সব জায়গাতে এখন এমন কোনো ল্যাব নাই যেখানে রেফারেন্স ভ্যালুটা সাথে দেওয়া থাকে না, সব জায়গায় রেফারেন্স ভ্যালুটা দেওয়া থাকে। আপনি জাস্ট সব গুলানোর সময় শুধু হিমোগ্লোবিন দেখে আপনি স্কিপ করে যাবেন না। আমরা ল্যাব ইন্টারপ্রিটেশন ক্লাসে এগুলো আলোচনা করব ডিটেইলস, যে আপনি এমসিবি, এমসিএইচ, এমসিএইচ এই তিনটা অবশ্যই আপনাকে দেখতে হবে, ঠিক আছে। যে এখন দেখা যাচ্ছে তার হিমোগ্লোবিন লেভেলটা কম,
কিন্তু এমসিবি সিএমসি এগুলো দেখা যাচ্ছে অনেক বড়, অথবা মানে এগুলো নরমালি আছে, তখন আপনাকে অন্যান্য জিনিস চিন্তা করতে হবে। এখন যখন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হবে তখন এই যে সেল সাইজ, মিন কর্পাসকুলার ভলিউম, এরপরে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এগুলো সবগুলো কমে যাবে। একটা পেরিফেরাল ব্লাড এগুলো লাগবে না, শুধু আপনি সিবিসিটা করবেন, পেশেন্টের সিবিসিটা আপনি দিবেন, সাথে হিমোগ্লোবিন যেন দেখা হয়। এরপরে যদি অতিরিক্ত পেশেন্টের অবস্থা ভালো থাকে সেক্ষেত্রে তার সেরাম ফেরিটিনটা আপনি দেখবেন। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার জন্য ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে সেরাম ফেরিটিন। আর সেরাম আয়রন এন্ড টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি আছে, ট্রান্সফারেন্স স্যাচুরেশন আছে, ওগুলো লাগবে না, সেরাম ফেরিটিনটা আপনি দেখতে পারেন সর্বোচ্চ। আর পেশেন্টের একটু হিস্ট্রি নিতে পারেন, যে দেখা যাচ্ছে যে আপনি পেশেন্টের আয়রনের ট্রিটমেন্ট দিচ্ছেন, কিন্তু পেশেন্ট ইমপ্রুভ করতেছে না, হ্যাঁ তার ফেরিটিন লেভেলটা নরমাল আছে, সবকিছু নরমাল আছে, তাকে ট্রিটমেন্ট দিচ্ছেন তাও হচ্ছে না, এরপর তার কোনো ক্রনিক ব্লাড লস মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা তার নরমাল, এরপর পেপটিক আলসার ডিজিজে তার কোনো মানে সাইন সিম্পটমস নাই, অ্যাপ্লাস্টিক এনিমিয়া অথবা ওই ধরনের কোনো প্যানসাইটোপেনিয়া ওই ধরনের কোনো ডিজিজ নাই, কিন্তু তার এনিমিয়ার কারণটা খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে একটা স্টোর টেস্ট করে নেবেন, যে স্টোরের মধ্যে তার কোনো ব্লাড পাস হচ্ছে কিনা, এটা আপনি একটু ইয়ে করবেন, এই টেস্টটা দিলে হবে। তখন এখানে বোঝা যাবে যে পেশেন্টের স্টোরের সাথে ব্লাড পাস করতেছে কিনা। সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে তার পেশেন্টের ক্রোনস ডিজিজ আছে কিনা, বা আলসারেটিভ কোলাইটিস, অথবা আপনার ইয়ের মধ্যে হতে পারে পেশেন্টের কোনো ম্যালিগন্যান্ট কোনো কজ আছে কিনা, ওইগুলো বের হবে ওটাতে। আর স্টোর ফর ওভার সিস্ট, এটা হচ্ছে তার প্যারাসাইটিক ইনফেকশন আছে কিনা, হ্যাঁ হেলমেন্টিক ইনফেকশন আছে কিনা, সেটার জন্য স্টোর ফর ওভার সিস্টটা দেখা হয়। আর বোন ম্যারো এটা হচ্ছে খুব পরের কথা, এটা এখানে লাগবে না। এরপর পেশেন্টের যখন আপনার ডায়াগনোসিস হলো যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, অথবা পেশেন্টের এনিমিয়া ডায়াগনোসিস হলো, প্রথম তাকে একটা ট্রায়াল অফ আয়রন থেরাপি আপনি দিতে পারেন। আয়রন থেরাপি দিলে 2 to 4 উইকস এর মধ্যে ইমপ্রুভ হবে। 2 to 4 উইকস এর মধ্যে যদি ইমপ্রুভ না হয়, মিনিমাম 4 সপ্তাহ পরে আরেকটা সিবিসি করলেন, 4 সপ্তাহ পরে যদি তার ইমপ্রুভ না হয় তাহলে তাকে অন্যান্য ইনভেস্টিগেশন করতে হবে, ঠিক আছে, যে তার ইয়া হচ্ছে কিনা, হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস করা বা আদার্স যেগুলো আছে হিমোগ্লোবিনোপ্যাথি, ওগুলো একটু দেখতে হবে। এখন আমরা দেখি টাইপস অফ এনিমিয়া। এনিমিয়া কি কি টাইপস এর মধ্যে হতে পারে প্রেগন্যান্সিতে? মাইল্ড এনিমিয়া হতে পারে, এমনি ইন জেনারেলি এনিমিয়াকে আমরা তিনটা ভাগে ভাগ করি: মাইল্ড এনিমিয়া, মডারেট এনিমিয়া, সিভিয়ার এনিমিয়া, আরেকটা আছে স্পেশাল টাইপ, সেটা হচ্ছে ভেরি সিভিয়ার এনিমিয়া। ভেরি সিভিয়ার এনিমিয়া ওটা 5 এর নিচে গেলে এখন ভেরি সিভিয়ার এনিমিয়া বলা হয়, যে 5 এর নিচে গেলে লাইফ থ্রেটানিং কন্ডিশন হয়ে যায়, পেশেন্টের যে কোনো মুহূর্তে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, হ্যাঁ। ভাইয়া এই ডিফারেন্স ফেলুটা কি শুধু প্রেগনেন্ট অবস্থায় নাকি যে কোনো মানুষের ক্ষেত্রে? এটা যে কোনো অবস্থাতে, যে কোনো অবস্থাতে। কিন্তু আমরা মনে হয় পড়ছিলাম সিভিয়ার অ্যানিমিয়া 6 ধরা হয়, মডারেট অ্যানিমিয়া 6 থেকে 8, আর মাইল্ড অ্যানিমিয়া 9 থেকে 10 এরকম এটা পড়ছিলাম। এটা এক একটা গাইডলাইন এক এক রকম আছে। দত্তে 6 আছে, আর যেটা আছে গ্রিন টপ গাইডলাইন, বর্তমানে নাইট গাইডলাইনে যেটাতে ফলো করা হয় আরসিওজি, মানে আমেরিকান গাইনোকোলজিয়ান অবস্টেট্রিক, ওখানে মধ্যে আবার 7 আছে, হ্যাঁ। এটা 6 7 এটা জানা, এখন 7টাকেও সিভিয়ার করা হয়। এখন আমরা ম্যানেজমেন্ট অফ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, আপনি বিভিন্ন পেশেন্ট পাবেন, তার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াটা কিভাবে ট্রিটমেন্ট করবেন এটা আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা দেখি কতটুকু আয়রন লাগবে তা কিভাবে আমরা হিসাব করবো, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। এখানে আমরা একটা ক্যালকুলেশন শিখবো, হ্যাঁ। তো আয়রন ডেফিসিট অ্যাকর্ডিং টু গ্যানজনে ইকুয়েশন বলা হয় এটাকে। তো এটা সুইজারল্যান্ডের একজন ফিজিশিয়ান, তিনি আয়রন ডেফিসিয়েন্সি ক্যালকুলেট করার জন্য খুব সুন্দর একটা ইকুয়েশন, মানে একবারে 1 গ্রাম হিমোগ্লোবিনের মধ্যে কতটুকু আয়রন প্রয়োজন, এভাবে ইয়ে করে তিনি সবগুলো করে একটা সুন্দর একটা ক্যালকুলেশন দিয়েছেন। ক্যালকুলেশনটা আমরা একটু খুবই সহজ, ওটা মনে রাখলে আপনি জানবেন যে একটা পেশেন্টের এখন হিমোগ্লোবিন লেভেল এত আছে, আপনার কতটুকু আয়রন তাকে দিতে হবে, কোন ডোজে দিতে হবে, এই জিনিসটাই কনসেপ্টটা চলে আসবে। যে আমাদের সবসময় একটা কমন প্রশ্ন থাকে যে তার হিমোগ্লোবিন হচ্ছে 7, তাহলে তাকে আমি কতটুকু আইবি আয়রন দেবো, অথবা কতটুকু আইবি আয়রন দিলে তার কতটুকু বাড়বে। তো এই জিনিসগুলো একবারে সহজভাবে আপনি একটু লিখে রাখবেন এখান থেকে, অথবা একটা স্লাইড স্ক্রিনশট করে রাখলেও হয়ে যাবে। তো WHO রেকমেন্ডেড যেটা আছে জেন্ডার স্পেসিফিক হিমোগ্লোবিনের টার্গেট ভ্যালু, ওমেনের জন্য 12 আর মেনের জন্য 13, এতগুলো দরকার নেই। আমরা টার্গেটটা আমরা নিজেরা, মানে এজ এ ডক্টর আপনি আপনার পেশেন্টের টার্গেট হিমোগ্লোবিন কতটুকু রাখবেন সেটা আপনি ডিসিশন নেবেন। যেমন প্রেগন্যান্সিতে আমরা মিনিমাম ফার্স্ট ট্রাইমেস্টারে 11 উপরে রাখবো, সেকেন্ড ট্রাইমেস্টারে 10.5, অথবা আমরা তিনটা ট্রাইমেস্টারে ইউজুয়ালি 11 দ্বারা মনে রাখতে পারি যে আমরা 11 উপরে রাখবো। এখন আমরা কিভাবে করবো টোটাল আয়রন ডোজটা, যে পেশেন্টকে আমরা টোটাল আয়রন ডোজ দেবো, যে এটা আমরা কিভাবে হাউ টু ক্যালকুলেট টোটাল আয়রন ডোজ। এরপরে টোটাল আয়রন ডোজ ক্যালকুলেট করার জন্য টোটাল আয়রন ডেফিসিট এর সাথে প্লাস 500। তো একটু সহজে মনে রাখেন, আগে টোটাল আয়রন ডেফিসিট আমরা হিসাব করি, একটা পেশেন্টের টার্গেট হিমোগ্লোবিন মাইনাস পেশেন্ট অ্যাকচুয়াল হিমোগ্লোবিন যেটা এখন আছে ইনটু বডি ওয়েট ইনটু 2.4। এবারে খুব সহজে টার্গেট হিমোগ্লোবিন, ধরেন একটা পেশেন্টের টার্গেট হিমোগ্লোবিন আমরা রাখলাম 11, এখন পেশেন্টের হিমোগ্লোবিন আছে 6, তাহলে কি হবে আমার টোটাল আয়রন ডেফিসিট আমরা কিভাবে হিসাব করবো? টার্গেট হিমোগ্লোবিন 11, পেশেন্ট হিমোগ্লোবিন হচ্ছে 6, তাহলে কত হলো 5। আর বডি ওয়েট এটা যদি হয় 50 কেজি, তাহলে 50 ইনটু 2.4 কত হয়? ক্যালকুলেশনটা 100% তাহলে 50 ইনটু যদি আমরা 2.4 পাই, সেখানে 120 হচ্ছে, আর 120 এর 120 ইনটু 5 তার মানে 600। তাহলে এই পেশেন্টের মানে 600 মিলিগ্রাম হচ্ছে আর কি, একটা আমরা হিসাব করলাম। তাহলে টোটাল আয়রন ডেফিসিট হচ্ছে 600 মিলিগ্রাম। এখন আমরা যখন তাকে ট্রিটমেন্ট দেবো, তখন এই ট্রিটমেন্টের সাথে আমরা সবসময় 500 মিলিগ্রাম আরো বাড়তি দেবো, ওটা স্টোর হিসেবে থাকবে, বডিতে স্টোর হিসেবে থাকবে। যেহেতু একটা পেশেন্টের যখন এনিমিয়া হয়, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়, তখন ব্লাডের মধ্যে কমে গেছে, মানে তার স্টোরেজের মধ্যে আয়রন যে স্টোরেজটা আছে ওখানের মধ্যে কিছুটা কমে গেছে। এই জন্য আমরা ব্লাডটা কালেক্ট করে তাকে একটু বেশি দিয়ে দেবো, 500 মিলিগ্রাম। 35 কেজির উপরে হলে আমরা তাকে 500 to 700 মিলিগ্রাম অতিরিক্ত দিয়ে দেবো, মানে ওরালি হোক আইভি হোক, আমরা এটা দেবো, মানে যখন যেটা ইন্ডিকেটেড আমরা সবসময় 500 মিলিগ্রাম বেশি দেবো। তো এখানে আমাদের ক্যালকুলেশন শুধু এতটুকু মনে রাখা দরকার যে টোটাল আয়রন ডেফিসিট প্লাস 500, এটা হচ্ছে আয়রন ডোজ, মানে আমরা এই ডোজের মধ্যে আয়রন ডেফিসিটের সাথে 500 মিলিগ্রাম অতিরিক্ত দেবো। তাহলে টোটাল আয়রন ডোজ হচ্ছে টার্গেট হিমোগ্লোবিন মাইনাস পেশেন্ট হিমোগ্লোবিন ইনটু বডি ওয়েট ইনটু 2.4 প্লাস আয়রন ফর আয়রন স্টোর। আয়রন ফর আয়রন স্টোর এটা 500 to 700 মিলিগ্রাম দিলে হবে। একটা সিনারিও দেখেন তাহলে বুঝতে পারবেন। রাশেদা, তার ওজন হচ্ছে 48 কেজি, হ্যাঁ 48 কেজি ওজন, হিমোগ্লোবিন হচ্ছে 7.8, রাশেদার 7.10, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ডায়াগনোসিস হয়েছে। তাহলে তার টোটাল আয়রন ডেফিসিট কিভাবে হিসাব করবো আর কতটুকু আয়রন লাগবে, জাস্ট এটা এখন মনে রাখলে তাহলে তার টোটাল আয়রন ডোজটা আমরা জানি কতটুকু লাগবে। এই যে টার্গেট হিমোগ্লোবিন মাইনাস পেশেন্ট হিমোগ্লোবিন ইনটু বডি ওয়েট, টার্গেট হিমোগ্লোবিন আমরা ধরলাম যে 11 গ্রাম পার ডিএল, তাহলে আমরা প্রথমে টার্গেট হিমোগ্লোবিনটা দিলাম এখানে 11, পেশেন্টের হিমোগ্লোবিন হচ্ছে 7.8, তাহলে 11 মাইনাস 7.8, 11 মাইনাস 7.8, এরপর ইনটু কি করলাম বডি ওয়েট হচ্ছে 48 ইনটু 2.4, তাহলে আমাদের টার্গেট হিমোগ্লোবিন মাইনাস পেশেন্ট হিমোগ্লোবিন ইনটু বডি ওয়েট ইনটু 2.4, এটা হচ্ছে তার টোটাল ডেফিসিট। আর যে 500 আছে এটা কি স্টোর। হ্যাঁ স্টোর। তাহলে তার টোটাল যদি ডেফিসিট আমরা হিসাব করি সেটা হচ্ছে 368, আর স্টোর হচ্ছে 500, তাহলে তাকে আমরা যখন আয়রন থেরাপি দেবো তখন 868 মিলিগ্রাম, বা আমরা 870 বা পরে এবারে আমরা 900 মিলিগ্রাম দিয়ে দিলাম যে হিসাবে সুবিধার্থে, হ্যাঁ। তাহলে এখানে ডেফিসিয়েন্সি হচ্ছে 368 মিলিগ্রাম আর 500 মিলিগ্রাম স্টোরের জন্য। মানে আপনাদের ক্যালকুলেশনটা বুঝে আসছে যে আমরা কিভাবে ক্যালকুলেট করবো যে তার কতটুকু ডেফিসিয়েন্সি আছে। জি ভাইয়া।
আচ্ছা, এখন আমরা আরো কয়েকটা হিসাব একটু দেখি, একটু আপনার ক্যালকুলেটরটা একটু নেন, তাহলে এটা বুঝবেন। 60 কেজি বডি ওয়েট ধরে হিসাব করলাম। আমাদের যে বাংলাদেশের এভারেজ ফিমেল গুলো, এদের এভারেজ যদি বডি ওয়েট আমরা ধরি, এটা 55 থেকে 60 এর মধ্যে থাকে, তাই না? যখন মানে অ্যাডাল্ট হয় তখন এই রেঞ্জের মধ্যেই থাকে। তো এই রেঞ্জে আমরা একটু হিসাব করে দেখি যে একটা ফিমেল পেশেন্ট তার 60 কেজি বডি ওয়েট ধরে আমরা হিসাব করলাম, তাহলে তার হিমোগ্লোবিন লেভেল আমি পেলাম 10, আর টার্গেট হিমোগ্লোবিন হচ্ছে 11, তাহলে তার ডেফিসিয়েন্সি কতটুকু এটা একটু বলেন। টার্গেট হিমোগ্লোবিন হচ্ছে 11 আর তার পেশেন্টের হিমোগ্লোবিন হচ্ছে 10, তাহলে তার ডেফিসিয়েন্সি কতটুকু হবে? ওজন হচ্ছে 60 কেজি। তাহলে আমরা এটা যদি হিসাব তাহলে আমরা যদি এটা হিসাব করি, তাহলে পেশেন্টের টার্গেট হিমোগ্লোবিন হচ্ছে 11 আর পেশেন্টের হিমোগ্লোবিন হচ্ছে 10, তাহলে 11 মাইনাস 10 ইন্টু কত হবে? পেশেন্টের বডি ওয়েট, পেশেন্ট বডি ওয়েট হচ্ছে 60, তাই না? বডি ওয়েট 60 ইন্টু 2.4, তাহলে 144, তাই না? হ্যাঁ, এখন 144 হ্যাঁ, এখন 144 অ্যাপ্রক্সিমেটলি 150 মনে রাখেন, 150 মনে রাখেন প্লাস যে 500। হ্যাঁ প্লাস 500। তাহলে দেখেন একটা পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল 10, আমরা জানি বাংলাদেশের অনেক ওমেন্সের দেখা গেছে আপনার অনেক সময় সেন্টারে আপনার ওজন মাপার জিনিস নাই, যে পেশেন্টের ওজন মাপা হয়তো হয়নি, আপনি ওপিডিতে প্র্যাকটিস করতেছেন, ওখানে পেশেন্ট ওজন মাপা নাই, কিন্তু সিবিসি সে করে আসলো, কিন্তু আমরা বডি ওয়েটটা আইডিয়াল বডি ওয়েটটা 60 কেজি ধরতে পারি, 60 এর কাছাকাছি হবে, খুব বেশি একটা হবে না। তো যদি ধরি তাহলে তার যদি আমরা যদি টার্গেট হিমোগ্লোবিনটা প্রেগন্যান্সিতে 11টাই ধরি, যে টার্গেট ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, তিনটা ট্রাইমেস্টারে যদি আমরা 11 ধরি, হ্যাঁ, তাহলে আমাদের যদি 1 গ্রাম কমে যায় তাহলে টোটাল হিমোগ্লোবিন কমছে 150 মিলিগ্রাম, তাই না? মানে 144, কিন্তু আমরা মনে রাখার সুবিধার্থে 150 ধরলাম। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? জি ভাইয়া। হ্যাঁ, এখন যদি 2 কমে, যদি 2 কমে, এটা আপনাদের মুখস্থ সহজে মনে রাখার জন্য, ধরেন তার পেশেন্টের কমে গেছে 2, হিমোগ্লোবিনটা 2 কমছে, মানে তার টার্গেট হচ্ছে 11 কিন্তু তার আছে 9, তখন কতটুকু হবে? 288। তখন ডেফিসিয়েন্সি 288, বা আমরা এটাকে যদি একটু সহজে মনে রাখার জন্য ইয়ে করি 300 ধরতে পারি, তাই না? মানে আমরা 150 করে হিসাবটা করতেছি, 144 বললে অনেক সময় মনে থাকে না, তাহলে আমরা ধরলাম যদি তার হিমোগ্লোবিন 1 কমে, অ্যাকচুয়াল হিমোগ্লোবিন কমছে 150 মিলিগ্রাম, 1 গ্রামের জন্য 150 মিলিগ্রাম, 2 গ্রামের জন্য 300 মিলিগ্রাম, তাহলে 3 গ্রামের জন্য কতটুকু হবে? 432 450। হ্যাঁ ঠিক আছে, ওই যে আমাদের অ্যাকচুয়াল হিসাব ধরলে 432 হচ্ছে, বা আমরা 450 ধরলাম, তাহলে 450 এর জন্য এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেফিসিয়েন্সি, কিন্তু আমরা যখন কারেকশন করব তখন এটার সাথে আর কতটুকু বাড়াবো? 500। 500 বাড়াবো, তাহলে যার 150 আছে তার ক্ষেত্রে 500 সবসময় কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে যদি তার হিমোগ্লোবিন 1 কমছে, মানে 1 গ্রাম পার ডিএল কমছে, 11 থেকে 10 আসছে, তাহলে আমরা সেখানে 150 প্লাস 500 মানে 650 মিলিগ্রাম হিমোগ্লোবিন আমরা সরি আয়রন আমরা তাকে দেবো। এরপরে 150 কমছে, যদি আমাদের 200 300 কমে, মানে হিমোগ্লোবিন থাকার কথা 11 আছে 9, তাহলে আমাদের ডেফিসিয়েন্সি হলো 150 150 300, অথবা যদি কারেক্ট হিসাব করেন 144 144 মানে 288, এটার সাথে আরো 500 যোগ করবেন, 3 হলে 450, এটার সাথে আরো 500 যোগ করবেন, তাহলে আপনার মোটামুটি আপনি কাগজ কলম নিয়ে বসতে হবে না, এটা আমি একটা রাফ হিসাব দিলাম আর কি। যদি হয় পেশেন্ট 60 কেজি 58 কেজি হলে আপনারা এই হিসাবে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবার আমরা যে জিনিসটা শিখবো এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে আমরা ওরাল আয়রন আর আইভি আয়রন, এই জিনিসটা আইভি আয়রন আপনি যতটুকু দিবেন, ধরেন 100 মিলিগ্রাম দিলেন, মেল প্রকার 100 দিলেন, 100টাই তো অ্যাবজর্ব, কারণ এটা ডাইরেক্ট ব্লাডে গেছে, এখানে কোনো ইয়া নাই, অ্যাবজর্পশন না হওয়ার কোনো পসিবিলিটি নাই, যতটুকু দিলেন পুরোটাই তো অ্যাবজর্ব, কিন্তু বায়োবিলিটি 100%। কিন্তু আমরা যদি ওরালি নেই, তাহলে ওরালির মধ্যে যে আয়রনগুলো নেব, এগুলোর মধ্যে প্রথমে দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা জিনিস মুখস্থ মনে রাখেন, ওরাল আপনি যত আয়রন নেবেন সব আয়রনে ম্যাক্সিমাম অ্যাবজর্পশনটা হচ্ছে 10%, শুধু একটা বাদে, সেটা হচ্ছে ফেরাস অ্যাসকর্বেট। তো আগে আমরা এখানে কয়েকটা ফরম্যাট দেখি যে ওরাল আয়রন সাপ্লিমেন্টারি কি কি আছে, কোনটাতে কি পরিমাণ এলিমেন্টাল আয়রন আছে, এটা আগে আমরা একটু দেখে নিই, তারপরে আমরা নেক্সট স্লাইডে যাব। আমাদের যে সবচেয়ে কমন যে তিনটা ব্যবহার হয়, চারটা ব্যবহার হয়, চারটা ব্যবহার হয় সবচেয়ে কমন, এর মধ্যে একটা হচ্ছে ফেরাস সালফেট। ফেরাস সালফেটের মধ্যে 20% থাকে এলিমেন্টাল আয়রন। ধরুন ফেরাস সালফেটে যদি একটা ট্যাবলেট খান, তো আপনার ট্যাবলেটের গায়ে লেখা থাকে 200 মিলিগ্রাম, যে ফেরাস সালফেট 200 মিলিগ্রাম, যদি একটা ট্যাবলেট কেউ খান, যে আপনার ফেরাস সালফেট ফর্মে তো আপনারা দেখেন অনেকেই যে ফেরাস সালফেট গুলো কি নামে পাওয়া যায়, ফেরাস সালফেট গুলো যেমন এপিটোন, এরপরে এরিস্টোফেরন সিরাপ ফর্মে পাওয়া যায়, তো এগুলোতে 200 মিলিগ্রাম থাকে। 1 টিএসএফ এ এরিস্টোফেরন যেটা আছে, এরিস্টোফেরন এটা হচ্ছে ফেরাস সালফেটের একটা সিরাপ ফর্ম। তো এই যে সিরাপটা আছে এটা 1 টিএসএফ এর মধ্যে 200 মিলিগ্রাম থাকে। তো এখন 200 মিলিগ্রাম আপনি খাচ্ছেন, যে আপনার মনে হয় আপনি 200 মিলিগ্রাম আয়রন খাচ্ছি, তাহলে তো আমার 3 দিনে 600 মিলিগ্রাম যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে 3 দিনে কারেক্ট হয়ে যাবে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আপনি এরিস্টোফেরন এটা এক চামচে 200 মিলিগ্রাম থাকতেছে, এটা একটু বুঝে নিন, এই কনসেপ্টটা খুবই দরকার আয়রন। ভাই এর আগেই তো আপনি বললেন যে আমরা যদি 100 মিলিগ্রাম ইনটেক করি তাহলে সেই ক্ষেত্রে মাত্র 10 মিলিগ্রাম আমার ব্লাডে যাচ্ছে। হ্যাঁ, এখন 10 মিলিগ্রাম ব্লাডে যাচ্ছে, এটা বোঝার আগে আরেকটা বিষয় এখন কি কনসেপ্ট করতেছে। 100 মিলিগ্রাম যদি এলিমেন্টাল আয়রন আমরা ইনটেক করি তাহলে 10 মিলিগ্রাম ব্লাডে যাবে। এখন এই যে ফেরাস সালফেট এক চামচের মধ্যে থাকে 200 মিলিগ্রাম, হ্যাঁ, এখন এই 200 মিলিগ্রামের মধ্যে এলিমেন্টাল আয়রন মানে মূল আয়রনের উপাদান কতটুকু থাকে? তাহলে আয়রনের উপাদান থাকে অনলি 20%। এলিমেন্টাল আয়রন আমি এটা বলতেছি না যে অ্যাবজর্পশন হয়ে ব্লাডে যাচ্ছে, আমি বোঝাতে চাচ্ছি ফেরাস সালফেট এটা সিরাপ ফর্মে পাওয়া যায় এরিস্টোফেরন, এই এরিস্টোফেরন এক চামচের মধ্যে থাকে 200 মিলিগ্রাম, এই 200 মিলিগ্রামের মধ্যে আয়রনের পরিমাণটা কতটুকু আগে এটা দেখেন, আয়রনের পরিমাণ হচ্ছে 20%, তার মানে 200, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। তাহলে 200 মিলিগ্রাম যখন আপনি খাবেন সেখানের মধ্যে এই যে সালফেট ফর্মে থাকবে 160 মিলিগ্রাম, মানে 20% শুধুমাত্র থাকতেছে আয়রন। তাহলে এক চামচে 200 মিলিগ্রাম ফেরাস সালফেট থাকতেছে, সেখানে ফেরাস ফর্মে আপনি আয়রন পাবেন শুধুমাত্র 20%। তাহলে 20% হলে 100 মিলিগ্রামে 20 মিলিগ্রাম আয়রন পাবেন, 200 মিলিগ্রামে কত মিলিগ্রাম আয়রন পাবেন? 40 মিলিগ্রাম। হ্যাঁ, এখন এই 40 মিলিগ্রাম থেকে আপনার সিস্টেমিক অ্যাবজর্পশন হবে 10%। কতটুকু অ্যাবজর্পশন হবে? 10%। যদি 10% অ্যাবজর্পশন হয় তাহলে আপনার বডিতে যে আপনি 200 মিলিগ্রাম খাচ্ছেন তাহলে আপনার ব্লাডে যাবে কতটুকু? ফেরাস সালফেটের এক চামচে থাকে 200 মিলিগ্রাম মেডিসিন, ফেরাসও থাকে সালফেটও থাকে। এখন এটা খাওয়ার পরে আপনার এখানে এলিমেন্টাল আয়রন আছে মানে 20%, মানে 100 মিলিগ্রামে 20 মিলিগ্রাম, আর 200 মিলিগ্রামের মধ্যে 40 মিলিগ্রাম। তো 200 মিলিগ্রামে যদি 40 মিলিগ্রাম থাকে তাহলে এটা আপনি খেলেন, মানে আপনার স্টমাকের মধ্যে আপনি পাঠালেন, ফেরাস সালফেট 200 মিলিগ্রাম, মানে এক চামচ পাঠালেন, তাহলে ওই এক চামচের মধ্যে এলিমেন্টাল আয়রন আছে 40 মিলিগ্রাম। এখন এই 40 মিলিগ্রাম থেকে আমার অ্যাবজর্পশন হবে কতটুকু? 10%। 10% হলে কত হচ্ছে? জাস্ট 4 মিলিগ্রাম অ্যাবজর্পশন হচ্ছে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে যে 4 মিলিগ্রাম আপনার অ্যাবজর্পশন হচ্ছে, আপনি খেলেন 200 মিলিগ্রাম, অ্যাবজর্পশনটা হলো কতটুকু? অনলি 4 মিলিগ্রাম। এতটুকু জাস্ট এই কনসেপ্টটা এখানে রাখেন।
তাহলে আমাদের ডেইলি মিনিমাম মানে আয়রন ডেফিসিয়েন্সি কারেকশন করার জন্য আমাদের ডেইলি মিনিমাম 10 মিলিগ্রাম যাতে অ্যাবজর্ব হয় ওই লেভেলে খাইতে হবে। তাহলে আপনি এক চামচ খেলে 4 মিলিগ্রাম অ্যাবজর্পশন হচ্ছে, আর যদি আপনি 2 চামচ খান, সকালে 1 চামচ রাতে 1 চামচ, তাহলে সকালে 4 মিলিগ্রাম অ্যাবজর্ব হলো, রাতে 4 মিলিগ্রাম অ্যাবজর্ব হলো, তাহলে কতটুকু হলো 8 মিলিগ্রাম। এখন আপনি সকালে খেলেন 1.5 চামচ, রাতে খেলেন 1.5 চামচ ফেরাস সালফেটের এরিস্টোফেরনেট যেটা আছে, তখন আপনার 10 মিলিগ্রাম আপনি পাচ্ছেন। হ্যাঁ, ফেরাস গ্লুকোনেট এটার ব্যবহার হয় না, এটার অ্যাবজর্পশন রেটও কম, তেমন একটা নাই। ফেরাস ফিউমারেট এটা ব্যবহার হয়, এটা দেখেন এলিমেন্টাল আয়রনের পরিমাণ এখানে 33%, অনেক বেশি, মানে সবচেয়ে বেশি হচ্ছে ফেরাস ফিউমারেটে। তো ফেরাস ফিউমারেট এখানে এলিমেন্টাল আয়রন অনেক বেশি, মানে আপনি যদি 100 মিলিগ্রামের একটা ফেরাস ফিউমারেট ট্যাবলেট খান, তাহলে 100 মিলিগ্রামের মধ্যে 33 মিলিগ্রাম আপনি পাবেন মেডিসিন। কথাটা বুঝেন, 100 মিলিগ্রামের আপনি একটা খেলেন, তো এগুলো ইউজুয়ালি 100 মিলিগ্রামের হয় না, এগুলো হয় 308 মিলিগ্রামের। ফেরাস ফিউমারেটটা হয় 308 মিলিগ্রামের একটা ক্যাপসুল হয়, ট্যাবলেট হয়। তো ভাইয়া 308। দুই একটা ট্রেড নেম বলে দিন। হ্যাঁ, আমি যাবো, এখানে আমি রাফলি বলতেছি, মানে আপনার ব্রেনকে একটু চিন্তার মধ্যে নিচ্ছি, নেক্সট স্লাইডে গেলে আপনি এটা ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আমরা ফেরাস ফিউমারেটের মধ্যে 308 মিলিগ্রামের, মানে একটা ট্যাবলেটে 308 মিলিগ্রাম থাকে, তাহলে 308 মিলিগ্রাম থাকলে 100 মিলিগ্রামে 33%, তাহলে 308 মিলিগ্রামে কতটুকু হয়ে যাচ্ছে? মোটামুটি 100 মিলিগ্রাম পাচ্ছেন, তাই না? আপু আমার কথাটা কি বুঝতে পারছেন? একটু জি রেসপন্স করুন। ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তাহলে 100 মিলিগ্রাম পেলে, তাহলে এখান থেকে যদি আমরা এটা এলিমেন্টাল আয়রন পেলাম আমরা 100 মিলিগ্রাম, এই 100 মিলিগ্রাম থেকে এটা আমি স্টমাকে পাঠালাম 100 মিলিগ্রাম, আমি পাঠাইছি 300 মিলিগ্রাম ফেরাস ফিউমারেট ফর্মে, কিন্তু এই ফেরাস ফিউমারেট এখানে দেখেন এটা একটা যৌগিক বস্তু, এখানে মধ্যে ফেরাস আছে, ফিউমারেট আছে, তো এই ফেরাসের মধ্যে আপনার 33% ফেরাসের মধ্যে থাকতেছে আয়রন। তাহলে এই ফেরাস ফিউমারেট যখন 300 মিলিগ্রামের একটা ট্যাবলেট খেলেন, তাহলে সেখান থেকে 100 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন পাবেন, আর এই 100 মিলিগ্রাম থেকে অ্যাবজর্পশন হবে 10%, মানে 10%ও হয় না, ফেরাস ফিউমারেটটা 10%ও হয় না। তাহলে 10% যদি না হয়, তাহলে মোটামুটি ধরে নিলাম 10% হয়, 10% করে আমরা 10 মিলিগ্রাম করে পাবো। 10 মিলিগ্রাম যদি আমার ব্লাডে যায়, ইটস মোর দেন এনাফ। এবার আসেন আমরা সবচেয়ে, আমরা যেমন হাইপারটেনশন ক্লাস যারা করছেন, সেখানে আমরা বিটা ব্লকের ক্লাস করতে গিয়ে বললাম যে সবচেয়ে আপডেট যে বিটা ব্লকার আছে সেটা হচ্ছে নেভিবরল। হ্যাঁ, এরকম আমরা এই ক্যালসিয়ামের ক্লাসের মধ্যে বলেছিলাম যে সবচেয়ে আপডেট ক্যালসিয়াম ফর্মগুলোর মধ্যে যেটা সবচেয়ে মানে বেশি অ্যাবজর্ব সেটা হচ্ছে ক্যালসিয়াম সাইট্রেট। এখন আয়রনের মধ্যে সবচেয়ে মানে ভালো যেটা আছে সেটা হচ্ছে ফেরাস অ্যাসকর্বেট। তো ফেরাস অ্যাসকর্বেটের মধ্যে কি থাকে? এখানে মানে কম্পোজিশনের মধ্যে আয়রন থাকে প্লাস অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। তো অ্যাসকর্বিক অ্যাসিডটা কি? ভিটামিন সি দিয়া না ফর্ম। তাহলে আয়রন অ্যাবজর্পশন হওয়ার জন্য আমাদের দরকার ভিটামিন সি। ফেরাস অ্যাসকর্বেটের মধ্যে ভিটামিন সি কম্পোনেন্ট আছে, তাহলে এটা অ্যাবজর্পশনটা হবে খুবই র্যাপিডলি, মানে খুবই সব অন্য যেগুলো আছে সবগুলোর সাথে খুব ভালো অ্যাবজর্ব হয়। কিন্তু এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে এই যে ফেরাস অ্যাসকর্বেট, এখানে আয়রনের পরিমাণ অনলি 40, মানে 14%। তাহলে আমাদের ফেরাস অ্যাসকর্বেট এটা একটা ট্যাবলেট খেলে আপনি শুধুমাত্র 100 মিলিগ্রামের ট্যাবলেট খেলে 40 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন যাবে, 200 মিলিগ্রামের খেলে 28 মিলিগ্রাম যাবে, এরপর 275 মিলিগ্রামের আমাদের দেশে পাওয়া যায়। তো 275 মিলিগ্রামের যদি একটা খাওয়া হয় তাহলে কতটুকু যাবে? মোটামুটি 38 মিলিগ্রামের মতো পাবেন। তাহলে এই 38 মিলিগ্রাম মানে এলিমেন্টাল আয়রন। এটা ফেরাস অ্যাসকর্বেটটা হচ্ছে হেমোফিক্স এফজেড। হেমোফিক্স যেটা আছে, হেমোফিক্স অথবা ফলিক অ্যাসিড জিঙ্ক কন্টেইন হলে এফজেড নামে পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা দেখি এই টেবিলটা, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টেবিল। এটা ইন্ডিয়া মানে দীর্ঘদিন যাবত ইন্ডিয়ান যে আমাদের সাউথ এশিয়ান যে ফেডারেশন অফ সাউথ এশিয়ান অবস্টেট্রিয়ান গাইনোকোলজি সোসাইটি যে ডক্টর আছেন, ফিজিশিয়ান আছেন, তারা ইন্ডিয়ান অনেকগুলো পেশেন্টের উপর অ্যাপ্লিকেশন করতেন। কাউকে ফেরাস অ্যাসকর্বেট দিয়েছেন, কাউকে ফেরাস সালফেট দিয়েছেন, এরপরে কাউকে ফেরাস পলিমেন্টোস, এক একজনকে এক একটা দিলেন। দেওয়ার পরে যে জিনিসটা হলো সেটা হচ্ছে অ্যাবজর্পশন রেটটা সবচেয়ে বেশি পাওয়া গেছে ফেরাস অ্যাসকর্বেটে। ফেরাস অ্যাসকর্বেটে 67% পর্যন্ত পাওয়া গেছে, 67%, মানে আপনার চিন্তার বাইরে। যেখানে সবগুলো আয়রন ফর্মের অ্যাবজর্পশন দেখেন, ফেরাস সালফেট হচ্ছে 10.9%, এরপরে ফেরাস ফিউমারেট যেটা অনেক বেশি ব্যবহার হয় এটা হচ্ছে 3 to 6%। আর ওই জায়গায় আমরা যদি দেখি ফেরাস অ্যাসকর্বেট এটা 67%। তাহলে আমরা বললাম ফেরাস অ্যাসকর্বেট একটা ট্যাবলেট আমাদের দেশে যেটা পাওয়া যায় হেমোফিক্স। তো হেমোফিক্সের মধ্যে থাকে 275 মিলিগ্রাম। তো এই 275 মিলিগ্রামের মধ্যে এলিমেন্টাল আয়রনের পরিমাণ হচ্ছে 14%। তো 14% আমরা হিসাব করে পাই 38 মিলিগ্রাম আয়রন। এখন যদি এই 38 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রনের যদি 67% যদি অ্যাবজর্ব হয়, তাহলে কি পরিমাণ অ্যাবজর্ব হচ্ছে? মোটামুটি 22 মিলিগ্রাম আপনি পেয়ে যাবেন একটা ট্যাবলেট থেকে। 22 মিলিগ্রাম। অন্য যতগুলো আয়রন ফর্ম আছে সবগুলো এক বেলা খেলে, ওই এক বেলা দুই বেলা খেলে 10 মিলিগ্রাম পাবেন, 2 বেলা খেলে 10 মিলিগ্রাম পাবেন অন্য ম্যাক্সিমাম গুলো। আর ফেরাস অ্যাসকর্বেট যেটা আছে ওটা যদি 67% অ্যাবজর্পশন ধরি, তাহলে এক বেলা খেলে 20 মিলিগ্রাম আয়রন বডিতে যাবে। তাহলে আমরা হিসাব করার সময় যে 400 মিলিগ্রাম আমরা হিসাব করবো, যদি আমরা ধরেন একটা পেশেন্টের যে ডেফিসিয়েন্সিটা আবার একটু দেখেন, যে ডেফিসিয়েন্সি হিমোগ্লোবিন 1 কমছে, তখন আমাদের ডেফিসিয়েন্সি হচ্ছে 144 মিলিগ্রাম। তাহলে আয়রনের যতগুলো ফর্ম আছে সবগুলোর মধ্যে আমরা পাচ্ছি, যদি দৈনিক এক বেলা খাই তাহলে 10 মিলিগ্রাম করে পাবো। তাহলে 10 মিলিগ্রাম করে যদি পাই তাহলে 144 পর্যন্ত, মানে শুধুমাত্র ডেফিসিয়েন্সি কারেকশন করতে সময় লাগবে কতদিন? ডেফিসিয়েন্সি কারেকশন হওয়ার জন্য আমাদের স্ট্রোক কারেকশন করতে হবে। তাহলে 144 এর সাথে আমাদের 500 আমরা যোগ করি, তাহলে মোটামুটি 500 আর হচ্ছে 144 বা আমরা 650 ধরি। তাহলে 650 যদি আমরা দিই, তাহলে অন্য যেগুলো আছে, যেগুলো যেমন ফেরাস সালফেট, ফেরাস সালফেটের একটার মধ্যে আমরা একটু আগে হিসাব করলাম যে আমরা 2 বেলা খেলেও আমরা 10 মিলিগ্রাম পাবো অ্যাবজর্পশন হইয়া। তো 2 বেলা 10 মিলিগ্রাম পেলে তাহলে আমাদের ওই যে অ্যাবজর্পশন যতটুকু হবে সেটা দিয়ে আপনি হিসাব করবেন কতদিন। তাহলে আপনি ধরে রাখবেন যে প্রতিদিন আমরা যে ডোজগুলো আছে, আমরা 3টা আয়রনের ডোজ শিখাবো এখানে, এই 3টার বাইরে আপনারা যাবেন না। আর সবচেয়ে বাইরে যেহেতু আপডেট চলে আসছে সেটা হচ্ছে হেমোফিক্স, শুধুমাত্র একটাই আপনারা মনে রাখবেন, অ্যাসকর্বেট। তো অ্যাসকর্বেট যদি এক বেলা খেলে 20 মিলিগ্রাম কারেকশন হয়, তাহলে 2 বেলা খেলে 40 মিলিগ্রাম। এটা একটা জার্নাল। আরেকটা জার্নাল বলছে 30 মিলিগ্রাম অ্যাবজর্পশন হয়। এখানে 67% দিল না অ্যাবজর্পশন, আরেকটা আছে 30% অ্যাবজর্পশন হয়। যে 30% যেটাতে দেওয়া হয়েছে আমরা ওইটাই দেবো, খুব বেশি দেবো না। যদি 30% অ্যাবজর্পশন হয়, তাহলে এক বেলা যদি একটা অ্যাসকর্বেট ট্যাবলেট খায় তাহলে 10 মিলিগ্রাম আয়রন কারেকশন হবে। 2 বেলা যদি খায় তাহলে 20 মিলিগ্রাম কারেকশন হবে। তাহলে আমরা যদি একটা পেশেন্টের 600 মিলিগ্রাম কারেকশন করতে হয়, তাহলে প্রতিদিন 20 করে কারেকশন হলে 15 দিনে 600 কারেকশন হয়ে যাবে। 15 দিনে, এক মাসে 600 কারেকশন হয়ে যাবে, মানে এক মাসের মধ্যে কারেকশনটা হয়ে যাবে। এখন একটু দেখেন, একটু মানে এলাবোরেটলি আলোচনা করতেছি এগুলো আবার। এখন আপু যে ভাই একটা কোশ্চেন ছিল। আপু কোশ্চেনগুলো আপনার চলে যাবে, যে আমরা 3টা ফেজ শেষ করি, যদি এরপর আপনার কোশ্চেন থাকে আমরা কোশ্চেনে যাবো, কেমন? আপনার কোশ্চেনটা আশা করি এখানে পেয়ে যাবেন। আপু দেখেন ফেরাস সালফেটটা একটু দেখেন। ফেরাস সালফেট আমরা বললাম একটু আগে এলিমেন্টাল আয়রন থাকে 20%,
আর এটার অ্যাবজর্পশন রেট হচ্ছে 10 to 15%, মনে রাখবেন। যেমন ট্রেড নেম এটা ফিওফল 150 মিলিগ্রাম পাওয়া যায়, তাহলে ফিওফল 150 মিলিগ্রাম যদি ধরি আমরা, তাহলে এখানে এলিমেন্টাল আয়রন হচ্ছে 20%। তার মানে ফিওফল একটা ট্যাবলেট যদি আমরা খাই, তাহলে এখানে এলিমেন্টাল আয়রন পাবো 30 মিলিগ্রাম। এখন যদি দৈনিক 2টা খাই তাহলে পাবো 60 মিলিগ্রাম। 3 বেলা যদি 3টা খাই তাহলে পাবো 90 মিলিগ্রাম। এখন যদি 3 বেলা 3টা খাই, এটার মধ্যে তাহলে এলিমেন্টাল আয়রন পেলাম 90 মিলিগ্রাম। এই 90 মিলিগ্রাম থেকে অ্যাবজর্পশন হবে 10%, তাহলে 10% যদি অ্যাবজর্পশন হয় তাহলে 9 মিলিগ্রাম দৈনিক পাইতেছেন। একবারে 3 বেলা দেওয়ার পরও 9 মিলিগ্রাম পাইতেছেন। তাহলে এটা দিয়ে খুব একটা লাভ নাই, কারণ আপনি 9 মিলিগ্রাম দিলেন, আপনি যদি কারেকশন করতে হয় শুধু 1 গ্রাম কারেকশন করার জন্য আপনাকে দিতে হবে কত, আমরা তখন হিসাব করছি যে কারো হিমোগ্লোবিন আছে 11, সরি হিমোগ্লোবিন আছে 10, তার টার্গেট হিমোগ্লোবিন হচ্ছে 11, তাহলে 10 এর জন্য তার ডেফিসিয়েন্সি আমরা কত ধরছি 150 প্লাস 500, মানে মোটামুটি 650। এখন এই ব্যক্তির যদি আপনি ফিওফল দেন 3 বেলা মিলে সেভাবে 9 মিলিগ্রাম, তাহলে এই 650 পুরানোর জন্য তাকে কত দিনে দিতে হবে, 650 ডিভাইডেড বাই 9, তাহলে কত দিন দেওয়া লাগবে তারা, দেখেন শুধু এক কারেকশন করার জন্য 650 ডিভাইডেড 9, 72 দিন আয়রন দেওয়া লাগবে, 72 দিন 72 ডে তাকে আয়রন দেওয়া লাগতেছে। তাহলে আমাদের এটা ব্যবহার করেও খুব একটা লাভ নাই। ফেরাস সালফেটটা যে এটা, এরপরে ফেরাস সালফেট আর কি নামে পাওয়া যায়, এই যে এপিটন সিরাপ নামে পাওয়া যায়। আপনাদের একটু আগে বুঝলাম যে এক চামচটাকে 200 মিলিগ্রাম। এখন ধরেন এই সিরাপটা আপনি দৈনিক 2 চামচ দিলেন, মানে এক বেলাতে দিলেন 2 টিএসএফ করে দৈনিক ইনটু টিডিএস দিলেন, মানে 2 চামচ করে সিরাপ দিলেন তাকে এপিটন সিরাপ। তাহলে প্রতি বেলা সে পাচ্ছে 2 চামচ, তাহলে প্রতি বেলা যদি 2 চামচ পায় তাহলে সে পাবে প্রতি বেলায় 400 মিলিগ্রাম। এরপরে 3 বেলা সে পাচ্ছে 1200 মিলিগ্রাম। তো 3 বেলা যদি 1200 মিলিগ্রাম পায় তাহলে সেখানে এলিমেন্টাল আয়রনের পরিমাণ হচ্ছে 20%। তো এলিমেন্টাল আয়রনের পরিমাণ যদি 20% হয় তাহলে তার সারাদিনে কতটুকু পাবে সে, 1200 মধ্যে মোটামুটি 240 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন পাচ্ছে। আর 240 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন যদি কেউ একদিনে পায়, মানে স্টমাক জি80 লেভেলে, তাহলে তার পরদিন এমনি কনস্টিপেশন হয়ে যাবে। তাহলে আমরা 2 চামচ দেওয়ার সুযোগ নেই, আমরা 1 চামচ করে দিতে হবে। এখন সাপোজ সিরাপ দিলাম 1 টিএসএফ বিডি ডোজ, তাহলে টোটাল এলিমেন্টাল আয়রন পাবে 20%, তাহলে 20% সমান 80 মিলিগ্রাম। এখন যদি 15% অ্যাবজর্পশন হয় তাহলে মোট অ্যাবজর্পশন 12 মিলিগ্রাম। মোট অ্যাবজর্পশন 12 মিলিগ্রাম হলো যে আপনার কত দিন লাগবে, 650 ডিভাইডেড বাই 12, আপনি এতদিন পর্যন্ত দিয়ে দিবেন। যদি 1 গ্রাম পার ডেফিসিয়েন্সি থাকে হিসাব করবেন, যদি 2 গ্রাম পার ডিএল ডেফিসিয়েন্সি থাকে তাহলে 900 হিসাব করবেন, আর যদি 3 গ্রাম পার ডিএল ডেফিসিয়েন্সি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে হিসাব করতে হবে ওই যে 150 ইনটু 3 প্লাস 500, তাহলে কত হলো 300, মোটামুটি 950 মতো আপনাকে দিতে হবে। তাহলে এটা ফেরাস সালফেটটা গেল। এবার আসেন ফেরাস পিউমারেট, এখানে এলিমেন্টাল আয়রন হচ্ছে 33%, অ্যাবজর্পশন রেট হচ্ছে 6 to 9%। ট্রেড নাম এটা কি নামে পাওয়া যায়, এরিস্টোফল এফি, মানে ফলিক অ্যাসিড সহ 308 মিলিগ্রাম থাকে। এটা দৈনিক একবার দিবেন, তাহলে একটা ট্যাবলেটে 100 মিলিগ্রাম অফ এলিমেন্টাল আয়রন থাকে। তাহলে 100 মিলিগ্রামের বেশি দৈনিক দেওয়া উচিত না। কেন উচিত না, 100 মিলিগ্রামের বেশি দিলে কনস্টিপেশন হবে, সেজন্য 100 মিলিগ্রামের বেশি দেওয়া যাবে, মানে এলিমেন্টাল আয়রন 100 মিলিগ্রাম। তাহলে এখানে ট্যাবলেটের মধ্যে থাকছে 308 মিলিগ্রাম, কিন্তু এটার এলিমেন্টাল আয়রনের পরিমাণ 33%, এই জন্য আমরা বললাম ওয়ান টেপ কন্টেনিং 100 মিলিগ্রাম অফ এলিমেন্টাল আয়রন। এখন যদি 10% অ্যাবজর্ব হয় তাহলে দৈনিক 10 মিলিগ্রাম করে আয়রন বাড়বে, তার বডিতে দৈনিক 10 মিলিগ্রাম করে আয়রন বাড়তেছে, তাহলে দৈনিক 10 মিলিগ্রাম করে যদি বাড়ে, তার যদি 650 মিলিগ্রাম লাগে তাহলে আপনি 65 দিন দিলে তার যে স্টোর প্লাস ডেফিসিয়েন্সি দুইটা কারেক্ট হয়ে যাবে। তাহলে ফেরাস পিউমারেট দিয়া যদি 1 গ্রাম হিমোগ্লোবিন কারেকশন করতে হয় তাহলে আপনাকে 65 দিন দিতে হবে। যদি 2 গ্রাম কারেকশন করতে হয় তাহলে এখানে আরো 15 দিন বাড়বে, হ্যাঁ 80 দিন দিতে হবে। 3 গ্রাম যদি কারেকশন করতে হয় তাহলে 95 দিন, মানে 3 মাস দিতে হবে। কারণ একটা পেশেন্টের হিমোগ্লোবিন হচ্ছে 8, এখন 8 থেকে আপনি 11 নিতে চান আর তাকে আপনি ফেরাস পিউমারেট বা এরিস্টোফল এফিটা দিচ্ছেন, তাহলে 3 মাসের জন্য দিতে হবে মিনিমাম এটা কারেকশন হওয়ার জন্য। এবার আসেন ফেরাস অ্যাসকর্বেট, এলিমেন্টাল আয়রন 14%, অ্যাবজর্পশন রেট 30 to 60%, ভ্যারিজ ফ্রম পেশেন্ট টু পেশেন্ট। আমরা এখানে 30%টাই ধরবো। এই 30%টা হচ্ছে ফেডারেশন অফ এশিয়ান সাউথ এশিয়ান অবস্টেট্রিক এন্ড গাইনোকোলজি সোসাইটি, ওদের যে রিসার্চ আছে ওই রিসার্চ অনুযায়ী 30% পর্যন্ত এখানে ইয়া হয়, অ্যাবজর্পশন হয় ফেরাস অ্যাসকর্বেটটা। তো 30% যদি অ্যাবজর্ব হয় তাহলে এটা অনেক বেশি। তাহলে যেমন বেস্ট ফর্ম অফ ওরাল আয়রন সাপ্লিমেন্টারি, এটা ট্রেড নেম হেমোফিক্স আর হেমোফিক্স এফজেড। এটা এখন মাত্র একটা কোম্পানি বানাবো, আমার এটা জানা আছে, অন্য কোনো ট্রেড নেম আছে কিনা আপনি একটু খোঁজ নিতে পারেন। তাহলে এই যে 275 মিলিগ্রাম থাকে এখানে কন্টেন্টে, 275 মিলিগ্রাম থাকে। এই 275 মিলিগ্রামের মধ্যে এলিমেন্টাল আয়রন হচ্ছে 14%, তাহলে 275 এর 14% হচ্ছে 38 মিলিগ্রাম, তাহলে 38 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন। এখন এই 38 মিলিগ্রামের মধ্যে যদি 30% ইয়া হয়, 30% অ্যাবজর্ব হয়, তাহলে 38 ইনটু 30%, এটা আপনারা ইয়া দেন ক্যালকুলেট করলে কতটুকু হয়, মানে একটা ট্যাবলেট থেকে কি পরিমাণ আয়রন পাচ্ছেন এটা একটু ক্যালকুলেশনটা করেন। হিসাব করছেন কেউ? আপনারা কি শুনতে পারেন? কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। তো আমি বললাম যে আমরা যদি 38 মিলিগ্রাম মানে হেমোফিক্স অ্যাবজেক্ট যদি শুধুমাত্র দৈনিক একটা খাই তাহলে এখানে 38 মিলিগ্রাম পাবো। 38 মিলিগ্রাম থেকে যদি 30% যদি অ্যাবজর্ব হয় তাহলে কতটুকু পাবো, 38 ইনটু মোবাইল হিসাব করে 38 ইনটু 30% দিলে আপনি দেখা যাচ্ছে আপনি পাবেন একটা থেকে 11 মিলিগ্রাম আয়রন পাবেন। শুধু যদি এক বেলা খাই তাহলে 11 মিলিগ্রাম, আর যদি দুই বেলা খাওয়া হয় তাহলে 22 মিলিগ্রাম। তো 22 নয়, আমরা আরো একটু রাফলি হিসাব করি 20 মিলিগ্রাম ধরে। আমরা যদি দৈনিক দুই বেলা খাই তাহলে আমরা দুই বেলাতে কতটুকু পাবো, 20 মিলিগ্রাম। তাহলে যদি একটা পেশেন্টের 1 গ্রাম হিমোগ্লোবিন, আমরা পেশেন্টের আইডিয়াল ওয়েট হচ্ছে 60 কেজি, তো 60 কেজিতে যখন আমরা হিসাব করলাম যে তার 1 গ্রাম পার ডিএল কমা মানে 150 মিলিগ্রাম কমা, তাহলে আমরা 2 গ্রাম পার ডিএল কমা মানে 300 মিলিগ্রাম কমা, 3 গ্রাম পার ডিএল মানে 450 মিলিগ্রাম কমা। তাহলে ধরুন একটা পেশেন্ট 2 গ্রাম কমছে, আপনার কাছে পেশেন্ট আসছে যে রাশেদা, এখন রাশেদার বয়স হচ্ছে যাই হোক রাশেদার 60 কেজি ওজন, এবং রাশেদা ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগন্যান্সি বা সেকেন্ড ট্রাইমেস্টারে আসছে, তার হিমোগ্লোবিনটা হচ্ছে আপনার 9.5 অথবা 8.5,
তাই সেকেন্ড টাইমেস্টারের টার্গেট হিমোগ্লোবিন হচ্ছে 10.5, এখন রাশেদার আছে 8.5, তাহলে রাশেদার কতটুকু কম আছে? 2 গ্রাম কম আছে। যদি আমরা অ্যাকচুয়াল ডেফিসিটটা তার হিসাব করি তাহলে সেটা হবে ওই যে 2 গ্রাম আর 60 × 2.4, মোটামুটি এখানে আমাদের প্রায় 300 গ্রাম 300 মিলিগ্রাম কম আছে, হ্যাঁ আয়রন কম আছে। এখন আমাদের তাকে 300 মিলিগ্রামের সাথে আরো 500 মিলিগ্রাম স্টোর দিতে হবে, টোটাল 800 মিলিগ্রাম দিতে হবে। এখন যদি তার এই যে তার 800 যদি আমাদের কারেক্ট করতে হয়, তাহলে হেমোফিস অ্যাবজেক্ট থেকে আমরা দৈনিক পাবো 20, কতটুকু পাবো? এতটুকু শুধু মনে রাখেন, হেমোফিস যদি আমরা দৈনিক এক বেলা দেই তাহলে এটা থেকে 10 মিলিগ্রাম আয়রন কারেকশন হবে, আর হেমোফিস অ্যাবজেক্ট যদি আমরা দৈনিক 2 বেলা দেই তাহলে 20 মিলিগ্রাম আয়রন কারেকশন হবে। তাহলে যদি আমরা তাকে 40 দিন দিলে তার 800 মিলিগ্রাম কারেকশন হয়ে যাবে, মানে তার ইয়া হয়ে যাবে, 2 বেড়ে যাবে। এবার এখানে দেখেন if 30% absorption then daily absorption 11 মিলিগ্রাম from 1 tablet and 20 মিলিগ্রাম from 2 tablet, তাহলে 10 to 14 days যদি আমাদের 22 মিলিগ্রাম need to correct 1 গ্রাম per dl হিমোগ্লোবিন, হ্যাঁ 14 দিনের মধ্যে 1 গ্রাম কারেকশন হয়ে যাবে। কারণ আমরা স্টোর যে আমরা 500 ধরছি ওটা ম্যাক্সিমাম স্টোর, ঠিক আছে? অনেকে দেখা যাচ্ছে স্টোর শেষ হয় নাই, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে ডেফিসিয়েন্সিটা আর কিছুটা স্টোর পেলে হয়ে যাচ্ছে। তাহলে 1 গ্রাম ডেফিসিয়েন্সি মানে কি? 150 মিলিগ্রাম আয়রন ডেফিসিয়েন্সি, এটা মুখস্থ রাখেন। 1 গ্রাম ডেফিসিয়েন্সি মানে 150 মিলিগ্রাম, 2 গ্রাম per dl হিমোগ্লোবিন কম মানে 300 মিলিগ্রাম আয়রন কম, আর যদি 3 গ্রাম per dl যদি কম থাকে তাহলে সেটা 450 মিলিগ্রাম। তাহলে এই পেশেন্টের 1 গ্রাম কম মানে কি হলো? 150। তো আমরা যদি দৈনিক 20 করে পাই তাকে, তাহলে 14 দিন যদি দিই 10 20 200 4 20 80, প্রায় 280 পাচ্ছে। তাহলে তার ডেফিসিয়েন্সি ছিল 150, পেয়ে গেল 280, কিছুটা স্টোর হলো, কারেকশন হয়ে যাবে, 2 সপ্তাহে কারেকশন হয়ে যাবে। তাহলে বেস্ট ফর্ম অফ আয়রন সাপ্লিমেন্টারি সেটা হচ্ছে ফেরাস অ্যাসকর্বেট। আপনারা কি বুঝতে পারতেছেন বিষয়গুলো? জি ভাইয়া। আচ্ছা, এখন আসেন এই নোটটা একটু আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন। পিপিআই আয়রন এক বেলা খাওয়া যাবে না, আয়রন বেস্ট অ্যাবজর্পশন ইন এসিডিক এনভায়রনমেন্ট। এখন যদি পিপিআই খান এসিডটা নিউট্রালাইজ হয়ে যাবে, আয়রনটা অ্যাবজর্পশন হবে না, সেজন্য দুইটা এক বেলা খাবে না, একটু অল্টারনেট করে দিতে হবে। আয়রন সকালে খালি পেটে কিংবা দুপুরে খাবারের 1 ঘন্টা পরে আগে খাবে, খালি পেটে খাবে। সহজত আয়রনটা খালি পেটে খাবে, সকালে খালি পেটে ফলের জুস দিয়ে খেতে পারেন। শুধু আয়রন খেয়ে ফেললে একটু মানে যে আপসেট থাকতে পারে বা ভমিটিং হতে পারে, সেজন্য একটু সকালে খালি পেটে খাবেন। আয়রন আর থাইরক্সের মধ্যে 4 ঘন্টার ব্যবধান রাখবে, অন্যগুলোর মধ্যে 2 ঘন্টার ব্যবধান হয়, কিন্তু আয়রন আর থাইরক্সের মধ্যে একটু বেশি ব্যবধান রাখতে হবে। থাইরক্স সকালে খালি পেটে খেলে, আয়রন দুপুরে আর রাতে খাবে। আয়রন খাবার 2 ঘন্টার মধ্যে মিল্কি প্রোডাক্ট খাওয়া যাবে না, তাহলে আয়রনের অ্যাবজর্পশন কমে যাবে। ওরাল আয়রন ফেসিভ বলে সাথে একটা সিভিট 250 মিলিগ্রাম ট্যাবলেট দিবেন, এটা একটু মনে রাখবেন। এখন আসেন আইভি আয়রন থেরাপি। সিভিটটা কতদিন খাবে? মানে বেশি দিন খাইলে কোনো সমস্যা হবে কিনা? এটা তো ভিটামিন সি না, ভিটামিন সিটা হচ্ছে আমাদের ওয়াটার সলিউবল ভিটামিন, হ্যাঁ এটা বডিতে স্টোর হচ্ছে না, হাইড্রা ভিটামিনোসিস হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, আমরা যদি সিভিট না দিয়ে বলি বেশি করে লেবু খাবেন বা কমলা মানে আয়রন কন্টেন্ট এখন আপনি জাস্ট মানে ভিটামিন সি কন্টেনিং ফ্রুটস যদি খায় তাহলে তো এটা অনেক ভালো, তাহলে সেটা তার ডায়েটারি যে ইয়েগুলো আছে ওইটা করবে। এখন পেশেন্টরা আমাদের কাছে আসে যে তাদেরকে যদি ফল ফ্রুটস খাইতে বলি খাবে কিনা, গরিব পেশেন্ট ওইগুলো হয়তো দেখা যাচ্ছে কিনতে পারতেছে না, কিন্তু সিভিট এক কথা তো 20 টাকা নিচ্ছে, তো 20 টাকার মধ্যে দেখা যাচ্ছে তার মোটামুটি 10 দিনের ইয়া হয়ে যাচ্ছে। 10 দিনের জন্য তো সে মালটা কিনে বা কমলা কিনে তো খাবে কিনা, সেজন্য একটু দিয়ে দেবেন আর কি, যাতে অ্যাটলিস্ট সে বেনিফিটটা পায়, মানে ফল না খেলেও যাতে বেনিফিটটা পায় আর কি। আচ্ছা ভাইয়া, প্রেগন্যান্সিতে তো দেখা যায় যে 3 মান্থ থেকে আয়রন শুট করে, তাহলে কি সে 3 মান্থ থেকে কন্টিনিউ করে একদম 9 মান্থ পর্যন্ত এই সিরিজ খাবে? সিভিট খেতে পারে, সিভিটে কোনো অসুবিধা নেই। আইভি আয়রন থেরাপি, এখন আইভি আয়রন থেরাপির মধ্যে ফেরিক কার্বক্সিমেল্টোজ আছে, আরেকটা আয়রন ডেক্সট্রান। আয়রন ডেক্সট্রান যেটা আছে ওটার হাইড্রোসেন্সিটিভিটি রিঅ্যাকশনটা অনেক বেশি, মানে অনেক ক্ষেত্রে অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন দেয়, যে কারণে ওটা এখন আর খুবই রিয়ারলি ব্যবহার হয়। নতুন যেটা আছে ফেরিক কার্বক্সিমেল্টোজ, এটা বাংলাদেশে 100 মিলিগ্রাম ভায়াল, 500 মিলিগ্রাম ভায়াল, 1 গ্রামের ভায়াল পাওয়া যায়। এই যে মেল্টোপার নামে পাওয়া যায়, খুবই কমন একটা নাম, সবার জন্য একটা কমন নাম। তো এটা 500 মিলিগ্রামটা এটা দৈনিক সর্বোচ্চ 1 গ্রাম পর্যন্ত দেওয়া যায়। তো যদি একদিন 1 গ্রাম দেয় ওই সপ্তাহের মধ্যে আর দেওয়া যাবে না, মানে 1 ডে ম্যাক্সিমাম ডোজ 1 গ্রাম, আবার 1 উইকের মধ্যে ম্যাক্সিমাম ডোজ 1 গ্রাম, এটা একটু মনে রাখবেন, মানে 1000 মিলিগ্রাম। আর মেল্টোফার 500 মিলিগ্রাম পাওয়া যায়, 500 মিলিগ্রামটা 100 ml নরমাল স্যালাইনের সাথে মিশিয়ে তারপরে দিবে। এমনি ডাইরেক্ট ইনফিউশন দেওয়া যায়, কিন্তু ডাইরেক্ট ইনফিউশনের ক্ষেত্রে সেক্ষেত্রে অনেক সময় মানে দেখা যাচ্ছে রিঅ্যাকশন হওয়ার ঝুঁকি থাকে, সেজন্য ঝুঁকি না নিয়ে ইয়া করে ডাইলুট করে দিবে। আর 1 গ্রাম যেটা আছে সেটা 250 ml নরমাল স্যালাইনের সাথে ডাইলুট করে দিবে। এটা প্রথমে যেখানে মেডিসিনটা থাকে ওটা এটার মধ্যে ডাইলুট করবে, ডাইলুট করে তারপর ইনফিউশন সেটা দিবে। মিনিমাম 30 মিনিট, মানে 15 থেকে 30 মিনিট, একবার সর্বনিম্ন 15 মিনিট সময় লাগানো দরকার, ঠিক আছে? তো 15 মিনিটের না দিয়েও আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে একটু 30 মিনিট সময় নিয়ে দেওয়া দরকার। তো 30 মিনিট অথবা যদি ইয়া করে যে প্রথম 5-7 মিনিট একটু 10 ফোঁটা 15 ফোঁটা করে পার মিনিট দেন, দেখেন কোনো রিঅ্যাকশন হয় কিনা। আমরা যেভাবে ব্লাড ট্রান্সফিউশন করি, কিন্তু ব্লাড তো ম্যাক্সিমাম পরবর্তীতে 15-20 ফোঁটা বেশি দেওয়া হয় না। এখানে ক্ষেত্রে যে জিনিসটা করা যাবে এটা হচ্ছে প্রথম 10 মিনিটের মধ্যে যদি রিঅ্যাকশন না হয় পরেরটা আপনি ডাইরেক্ট মানে রানিং দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যখন এই জায়গাতে থাকবে মানে ডাইলুট করা থাকবে রানিং দিয়ে দিতে পারবেন। ডোজ ইন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার মধ্যে আমাদের এটা ডোজটা কেমন হবে? তো সহজ কথা যে আমরা কারেকশন করার জন্য যেটা ওই যে ক্যালকুলেশনটা করে আসবো, ক্যালকুলেশন করে এখানে বসাই দেবো। আর নরমালি ইন জেনারেল যদি আমরা মনে রাখতে চাই তাহলে 50 কেজি বেশি ওজন হলে 1500 মিলিগ্রাম হবে তার ডোজ আয়রন ডেফিসিয়েন্সি কারেকশন করার জন্য, মানে তার স্ট্রোক প্লাস ইয়া। তো এগুলো একটু মুখস্থ কথাবার্তা, এগুলো দরকার নেই, আপনারা যদি হিসাব করে দিবেন যে তার কতটুকু দরকার, ওটার সাথে 500 মিলিগ্রাম অ্যাকচুয়াল ডেফিসিয়েন্সি প্লাস 500 মিলিগ্রাম। অর্ডারটা যেভাবে লিখবেন, ইনজেকশন মেল্টোফার 500 মিলিগ্রাম ডাইলুট উইথ 100 ml নরমাল স্যালাইন এন্ড ইনফিউশন এট দ্য রেট অফ 15 ড্রপ পার মিনিট ফর 5 মিনিট, ফার্স্ট 5 মিনিট, দেন ইফ নো এনি অ্যাডভার্স ইভেন্ট occur দেন এট দ্য রেট অফ 60 ড্রপ পার মিনিট, 60 ড্রপ আপনি দিতে পারবেন পরে। অ্যাডভার্স ইভেন্টটা কি হতে পারে? অ্যাডভার্স রিঅ্যাকশনটা রেয়ার, ওই যে আয়রন ডেক্সট্রাজের মধ্যে অ্যাডভার্স রিঅ্যাকশন অনেক বেশি, কিন্তু এখানে একটু রেয়ার অ্যাডভার্স রিঅ্যাকশন হয়। কিন্তু কারো কারো ক্ষেত্রে ওই যে ব্লাড দিলে যেমন অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন হয় এখানে হতে পারে। এনএসএস গাইডলাইন যেটা বলে সেটা হচ্ছে যে মানে এই যে আয়রন আইভি আয়রনটা এটা হসপিটাল সেটিং দিতে হবে এবং এমন জায়গায় দিতে হবে যেখানে রিঅ্যাকশন করে মোটামুটি ইমার্জেন্সি কার্ডিও রেসপিরেটরি রিসাসিটেশন করার সুবিধা থাকে, সিনিয়র থাকে, ওই জায়গায় দিতে হবে। বাসার মধ্যে এটা দেওয়া মানে নিষেধ, মানে এটা এনএসএস এমনিও যে কোনো আইভি যে ট্রিটমেন্টগুলো আছে যেখানে রিঅ্যাকশনের ঝুঁকি থাকে ওগুলো বাসায় দেওয়া উচিত না, এটা হসপিটালের মধ্যে দিবেন। কোনো পেশেন্ট আপনার কাছে চাইলো আপনি তাকে আয়রন দিলেন, হ্যাঁ, তো এরপরে সে বাসার মধ্যে দিলেন অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন হয়ে গেল, যদি দ্রুত হসপিটাল নিতে না পারে, সাথে যদি ইনস্ট্যান্ট যদি তাকে মানে করসন বা ইয়ার দিতে না পারে, ইনস্ট্যান্ট যদি দিতে না পারে, তাহলে পেশেন্ট কিন্তু কি হয়ে যাবে, আপনার শকে চলে যেতে পারে, শক থেকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড তার চেম্বারে একটা পেশেন্টকে দিয়েছিল যে আপনি তার অ্যানিমিয়া দেখে তাকে একটা ওরাই বলছে পেশেন্ট যে আমাদের একটা রক্তের স্যালাইন দেন, তোরা বাসার মধ্যে দিলো, রিঅ্যাকশন হলো, শেষ পর্যন্ত পেশেন্টকে মানে আইসিইউতে নেওয়া লাগছে। তো সেজন্য আপনি তো জানেন না কার ক্ষেত্রে রিঅ্যাকশনটা হবে, এই কারণে আপনি আগে একটা জিনিস বুঝতে পারেন, কথা জিজ্ঞেস করতে পারেন যে আপনি আগে কখনো দিয়েছিলেন কিনা, এই একটা হিস্ট্রি নেবেন যে আপনি আগে কখনো, পেশেন্টটা তো বুঝে না, গ্রাম অঞ্চলে বলতে হবে যে রক্তের স্যালাইন বলে তারা, ওই যে কারণ লাল হয়ে যায়, তো ওই কারণে তারা এগুলোকে রক্তের স্যালাইন বলে, যে আপনি আগে কখনো দিয়েছিলেন কিনা, আইভি আয়রন দিয়েছেন কিনা, এই জিনিসটা হিস্ট্রিটা নেবেন, যে কোনো সমস্যা হয়েছিল কিনা, দেওয়ার সময় আপনার শরীরে কাঁপুনি কিছু কিছু হয়েছিল কিনা, যদি বলে না কোনো সমস্যা হয় নাই, আমি আগে 2-3টা দিয়েছিলাম এবং এগুলো দিয়ে আমি কিছুদিন ভালো থাকি, যদি এরকম কোনো হিস্ট্রি দেয় তাহলে তাদেরকে আপনি দিতে পারবেন। আর যারা একবারই কখনো দেয় নাই, আগে কখনো দেয় নাই, তাদেরকে অবশ্যই হসপিটালে দিবেন।
আর ম্যানেজমেন্ট যদি সমস্যা হয়ে যায়, অ্যানাফাইলেটিক অ্যালার্জিক রিঅ্যাকশন বলে অ্যাড্রেনালিন লাগতে পারে কারো ক্ষেত্রে, যদি মাইল্ড অ্যালার্জিক রিঅ্যাকশন হয় সেক্ষেত্রে ইনফিউশনটা স্টপ করে অ্যান্টিহিস্টামিন এরপর কর্সন এগুলো দিবেন। এখন কয়েকটা জিনিস আমরা পরে শেষ করবো। কখন ওরা ভাইয়া ওই মানে ট্রান্সমিশন শুরু করার আগে যদি ওই এভিল বা কর্সন দিয়ে যাওয়া যায় তাহলে কি ভালো হবে না? ট্রান্সফিউশন শুরু করার আগে তো আসলে রুল নাই, আপনি দিয়ে দেওয়া যায়, দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু এরপরেও আপনি হসপিটাল সেটিংসে না দিয়ে যদি বাসায় দেন তাহলে তো বুঝতে পারবেন না যে এরপরও যদি রিঅ্যাকশন হয় তখন তো কি করার। এটা মানে যেটা বলতে চাচ্ছিলাম যে আগে এভিল এবং কর্সন দিয়ে দিলে রিঅ্যাকশন হবে না এরকম কোনো মানে নিশ্চয়তা দেওয়া যায় না আর কি। হ্যাঁ, এখন দেখেন কখন ওরাল আয়রন দিয়ে চিকিৎসা শুরু করবে। মাইল্ড মডারেট এনিমিয়া যেখানে ব্লাড ট্রান্সফিউশনের কোনো ইন্ডিকেশন নাই সেখানে ট্রিটমেন্ট ওরাল আয়রন দিয়ে শুরু করবে। মনে রাখবেন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া অলওয়েজ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ওরাল আয়রন, সবসময় ওরাল আয়রন। ওরাল আয়রন যখন তার টলারেট হচ্ছে না, এটাতে ম্যালঅবজর্পশন হচ্ছে অথবা এটা অ্যাবজর্পশন কম হচ্ছে, এক মাস পরে দেখবেন কোনো উন্নতি নাই, তখন আপনি প্যারেন্টাল থেরাপিতে যাবেন। এর আগে প্যারেন্টাল থেরাপিতে যাওয়ার কোনো রোল নাই, সবসময় ওরাল দিয়ে শুরু করবেন। প্যারেন্টাল থেরাপি এটা যেটা আছে ওইগুলো দেখা যাচ্ছে প্লাসেন্টাকে ক্রস করে ওই যে ইয়েগুলো মানে বাচ্চার মধ্যে যেতে পারে এবং ফিটাল ক্ষতি করতে পারে, সেজন্য ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে দেওয়া নিষেধ। যদি কাউকে প্যারেন্টাল আয়রন থেরাপি দেওয়া হয়, আইভি আয়রন দিতে হয়, অবশ্যই সেকেন্ড ট্রাইমেস্টার বা পরে, ফার্স্ট ট্রাইমেস্টারে দেওয়া যাবে না। তাহলে ওরাল আয়রন টলারেবল হলে কিংবা ওরাল আয়রন দিয়ে পর্যাপ্ত ফলাফল না পেলে আইভি আয়রন দিয়ে চিকিৎসা শুরু করবে। প্রেগন্যান্সিতে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আইভি আয়রন অ্যাভয়েড করবে। আর আইভি আয়রন যদি একান্ত দেওয়া লাগে তাহলে সেকেন্ড থার্ড ট্রাইমেস্টার, ফার্স্ট ট্রাইমেস্টারে কন্ট্রাইন্ডিকেটেড। এবার ডায়েটারি ম্যানেজমেন্ট এটা একটু পরে আনলাম আমরা, ওরাল সাপ্লিমেন্টারি ডায়েটারি ম্যানেজমেন্ট পেশেন্টটা নেই না খুব একটা। তো ডায়েটারি ম্যানেজমেন্ট কি কি খাবারে আয়রন থাকে এগুলো পেশেন্টকে একটু কাউন্সেলিং করে দেবেন। ওরাল আয়রন সাপ্লিমেন্টারি আমরা আলোচনা করলাম যে পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি ফার্স্ট টাইম হচ্ছে ওরাল আয়রন ডেফিসিয়েন্সি। ওরাল আয়রন সাপ্লিমেন্টারি সবচেয়ে ভালো চেস করবে। এরপর আয়রন সাপ্লিমেন্টারি কিভাবে নেবে, ভিটামিন সি সহকারে নেবে, এগুলো সব আমরা আলোচনা করছি। এরপরে কখন আয়রন সাপ্লিমেন্টেশন আমরা দেবো, হিমোগ্লোবিন লেভেল 11 এর নিচে কমে গেলে, ফার্স্ট টাইমেস্টারে 11 এর কম, সেকেন্ড টাইমেস্টারে 10.5 এর কম, থার্ড টাইমেস্টারে 11 এর কম বলে আমরা শুরু করবো। রেসপন্স করতে কতদিন সময় লাগে, 3 to 4 উইকস। তাহলে আমরা নেক্সট সিবিসি করে ফলো আপে বলতে বলবো 4 উইকস পরে সিবিসি করে 4 সপ্তাহ পরে নিম্নের পরীক্ষাটা করে যোগাযোগ করবেন, সেখানে সিবিসিটা লিখে দিবেন। তাহলে হলো কি পেশেন্ট আগে সকালবেলা এসে সিবিসিটা করে নেবে, পরে 2 ঘন্টা অপেক্ষা করে সিবিসি রিপোর্ট 2 ঘন্টা এখন দিয়ে দেয়, তখন আপনাকে দেখালো, তখন পেশেন্টের আর মানে 2 দিন আসা লাগলো না। হ্যাঁ, তো কিন্তু এখন যদি আপনি ওটা লিখে না দেন তাহলে পেশেন্ট আসলো, আপনি আবার ট্রাই করার জন্য সিবিসি দিলেন, এখন আপনি মনে করেন উইকলি একদিন চেম্বার করেন, তাহলে তো পরে আরো এক সপ্তাহ পেশেন্ট অপেক্ষা করা লাগতেছে, আপনি বুঝতেছেন না। সেজন্য আপনি বলে দিবেন যে পরীক্ষাটা করে আমার সাথে দেখা করবেন। এরপর আয়রন সাপ্লিমেন্টেশন শুড বি কন্টিনিউ ফর 3 মান্থস আফটার কারেকশন অফ এনিমিয়া। এনিমিয়া কারেকশন হয়ে গেছে এরপর আপনি 3 মাস কন্টিনিউ করবেন। কেন? যাতে করে তার মানে স্টোরটা হয়, আয়রন স্টোরটা হয়। প্যারেন্টাল আয়রন থেরাপি তখন আমরা দেবো শুড বি কনসিডার ফ্রম দ্য সেকেন্ড ট্রাইমেস্টার। সেকেন্ড ট্রাইমেস্টারের আগে প্যারেন্টাল আয়রন। আর এটা কিভাবে আমরা দেবো যে এক সপ্তাহে 3 দিনের বেশি দেওয়া যাবে না। ওই যে 3 দিনের বেশি কি আমাদের এখন বাংলাদেশে তো 500 মিলিগ্রামের গুলো দেওয়া হয়, তো 500 মিলিগ্রাম দিলে সপ্তাহে একটা দিবে। আর মানে আপনার কারেকশন করার জন্য সপ্তাহে একটা, এরপরে সপ্তাহে আরেকটা, এটা দিলে ভালো, মোটামুটি রেসপন্সটা ভালো পাবেন, পেশেন্টের রিঅ্যাকশনেরও ঝুঁকি নেই। কন্ট্রাইন্ডিকেশন টু প্যারেন্টাল থেরাপি। প্যারেন্টাল থেরাপি কখন কন্ট্রাইন্ডিকেশন, যদি অ্যানাফাইলিসিস রিঅ্যাকশনের হিস্ট্রি থাকে, ফার্স্ট টাইমেস্টার অফ প্রেগন্যান্সি, এরপরে লিভার ডিজিজ, অ্যাক্টিভ অর ক্রনিক। ব্লাড ট্রান্সফিউশনটা কখন করবেন, ব্লাড ট্রান্সফিউশন হিমোগ্লোবিন বিলো 7 অথবা একটা পেশেন্টের হিমোগ্লোবিন হচ্ছে 8 কিন্তু পেশেন্টের সিভিয়ার পালপিটেশন, সিভিয়ার ফ্যাটিক। এখন এই পেশেন্টকে যদি আপনি মানে আয়রন দিয়ে ট্রিটমেন্ট করতে চান তাহলে মোটামুটি 1 মাস লাগবে তার সিম্পটমস যেতে। এখন ওই বেশি সিভিয়ার সিম্পটোমেটিক পেশেন্ট হলে 8-9 থাকলেও আপনি ব্লাড ট্রান্সফিউশন করতে পারবেন, এটা ক্লিনিক্যাল কথাবার্তা। আর সিভিয়ার যদি হয় ইউজুয়ালি সাথে নিচে পালপিটেশন হয় না, কিন্তু যদি কারো এই ধরনের পালপিটেশন, সিভিয়ার উইকনেস, এই ধরনের সমস্যা, হিমোগ্লোবিন 8 অবস্থাও শুরু হয়, আপনি তাকে ব্লাড ট্রান্সফিউশন করতে পারবেন। এটা কোনো পেশেন্টের যদি অ্যাক্টিভ ব্লিডিং এর হিস্ট্রি থাকে কিন্তু দেখা যাচ্ছে যে তার হিমোগ্লোবিন 8 কিছুক্ষণ আগে করে নিয়ে আসছে এরকম আছে, সেক্ষেত্রে তো আমরা দিতে পারি, তাই না? অ্যাক্টিভ ব্লিডিং থাকলে তো অবশ্যই দিতে পারবেন। অ্যাক্টিভ ব্লিডিং থাকলে এপিএইচডি টেস্ট এগুলো থাকলে অবশ্যই দিতে পারবেন। অ্যাক্টিভ ব্লিডিং মধ্যে হিমোগ্লোবিন এই পেশেন্টের মানে ক্লিনিক্যাল কন্ডিশন দেখে আপনি যে কোনো ডিসিশন নিতে পারবেন। হ্যাঁ, ইউজুয়ালি 8 থাকলে আপনি দিতে পারবেন, 8 এর উপরে হলে দেওয়ার দরকার নাই, ওটা এমনি দেখা যাচ্ছে ইয়া করলে ঠিক হয়ে যাবে, ম্যানেজমেন্টে ঠিক হয়ে যাবে। এখন পেশেন্টের হিমোগ্লোবিন 8 এর কম, জেস্টেশনাল ইজ মোর দ্যান 36 উইকস, তো শুধু 36 উইক না 28 উইকস এর বেশি হলে এখন ক্লিনিক্যাল প্র্যাকটিস এনিমিয়া থার্ড টাইমেস্টারের মধ্যে যে কোনো টাইপের মাইল্ড মডারেট সিভিয়ার এনিমিয়া পরে কি করা হয়, ব্লাড ট্রান্সফিউশন করে এটা মোটামুটি পুরো রাখা হয়, মানে হিমোগ্লোবিন লেভেলটা একটা নরমাল লেভেলে রাখা হয়। ধরুন একটা পেশেন্টের এখন 34 উইকস, তার হিমোগ্লোবিনটা আমাদের ব্লাড ট্রান্সফিউশন ইন্ডিকেশন হচ্ছে 7 এন্ড 34 উইকস এর মধ্যে সে আসলো আমার কাছে এনিমিয়া ধরা পড়লো, তার হিমোগ্লোবিন 8। এখন আমি যদি তাকে ওরাল কারেকশন করতে হয় তাহলে 1.5 মাস সময় লাগবে, 1.5 মাস মানে মোটামুটি 6 সপ্তাহ। তাহলে 6 সপ্তাহের মধ্যে যে কোনো মুহূর্তে তার ডেলিভারি হয়ে যেতে পারে, তার যে কোনো মুহূর্তে ব্লিডিং শুরু হতে পারে। ব্লিডিং শুরু হয়ে যদি পেশেন্টের এনিমিয়া কারেক্টেড না থাকে তাহলে ওই অবস্থায় পেশেন্ট সঙ্গে চলে যেতে পারে। এই কারণে মাইল্ড মডারেট সিভিয়ার মানে 10 এর নিচে যদি চলে আসে, 10 এর কম হয়ে গেলে থার্ড টাইমেস্টারে আপনি ব্লাড ট্রান্সফিউশন করে এটা কারেকশন করতে পারবেন। এরপর প্লাসেন্টা প্রিভিয়া, সেটা হিমোগ্লোবিন লেভেল 10 এর কমে গেলে সেখানে ইয়া করা যাবে, ট্রান্সফিউশন করা যাবে। ম্যানেজমেন্ট অফ অ্যানিমিক পেশেন্ট ইন লিভার, হিমোগ্লোবিন 8 এর কমে অথবা হিমোগ্লোবিন 10 এর কমে কিন্তু ব্লাড अवेलेबल আছে, ট্রান্সফিউশনের জন্য ব্লাড अवेलेबल আছে, আপনি ট্রান্সফিউশন করে দিবেন। প্রিভেনশন আপনারা মিউট করলে একটু ভালো হতো, আমাদের আর অল্প কিছুক্ষণ শেষ হয়ে যাবে। প্রিভেনশন আমরা কিভাবে এনিমিয়া প্রিভেন্ট করতে পারি, ইউনিভার্সাল আয়রন সাপ্লিমেন্টেশন ইন প্রেগন্যান্সি ফ্রম দ্য সেকেন্ড ট্রাইমেস্টার। সেকেন্ড ট্রাইমেস্টার থেকে সবাইকে আপনি আয়রন সাপ্লিমেন্ট এটা দিয়ে দেবেন, একবারে যে কোনো পেশেন্ট হিমোগ্লোবিন কম থাকুক বেশি থাকুক নরমাল থাকুক, পেশেন্ট সেকেন্ড ট্রাইমেস্টারে আসছে ফলো আপে আপনি তাকে হেমোফিক্স এফজেডটা তাকে অ্যাড করে দেন। হেমোফিক্স এফজেড এটা লিস্ট কনস্টিটিউটিং ড্রাগ, মানে যে কোনো আয়রন ড্রাগগুলো কনস্টিটিউশন করে, বাট যেটা আছে মানে ফেরাস অ্যাসকর্বেট এটার কনস্টিটিউটিং ইফেক্টটা অন্যগুলোর তুলনায় কিছুটা কম, একবারই করে না এটা বলবো না, কিছুটা কম। তাহলে আমরা সেকেন্ড ট্রাইমেস্টার থেকে যে কোনো পেশেন্টকে, যে কোনো প্রেগন্যান্ট পেশেন্টকে আপনি দিতে পারেন। ইভেন ক্যালসিয়ামটা বলা হয় সেকেন্ড ট্রাইমেস্টার থেকে শুরু করার জন্য, ফার্স্ট ট্রাইমেস্টার থেকে দুধ ভিটামিন ডি এগুলো খাবে যাতে অ্যাবজর্পশনটা বাড়ে, সেকেন্ড ট্রাইমেস্টার থেকে অবশ্যই শুরু করবেন। এরপর নিউট্রিশনাল কাউন্সেলিং অন রিচ সোর্সেস অফ আয়রন, এই জিনিসগুলো বলবেন। হ্যাঁ, প্রোফাইলিটিক থেরাপি, পেশেন্টের মানে ফার্স্ট টাইম বুকিং চেকআপের মধ্যে তার সিবিসিটা করা, 28 উইকসের সময় আবার তার সিবিসিটা করা, এগুলো একটু দেখতে হবে। আর পেশেন্টের কি করতে হবে, ডিওয়ার্মিং উইথ মেবেন্ডাজল, কারণ আমরা পড়ছি যে ওয়ার্ম ইনফেকশনের কারণে কি হতে পারে, এনিমিয়া হতে পারে। যে কোনো পেশেন্ট যদি আপনি এনিমিয়া পান, এটা প্রেগন্যান্ট হোক নন প্রেগন্যান্ট হোক, যে কোনো একটা পেশেন্ট এনিমিয়া পাচ্ছে না কিন্তু সে ওয়েক, তার জেনারেলাইজড উইকনেস লাগে, এখন তার সিবিসি করার কোনো একটা ইয়া নাই, তাকে আপনি একটা ডিওয়ার্মিং করে নেবেন। হ্যাঁ, মেবেন্ডাজল দিয়ে দিতে পারেন অথবা সোলাস যেটা পাওয়া যায় স্প্রেটো দিতে পারেন প্রেগন্যান্সিতে, আর নন প্রেগন্যান্টের ক্ষেত্রে আপনি ওই যে সোলাস 15 মিলিগ্রাম দৈনিক 2 বেলা করে 3 দিনের জন্য দিতে পারেন, সোলাস 100। এটা ছিল আজকের আলোচনা, এটার মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে একটু করতে পারেন। ভাইয়া আয়রন আর ক্যালসিয়াম এগুলো খাওয়া যাবে কি? না না, আয়রন ক্যালসিয়াম এক বেলা খাওয়া যাবে না, আয়রন ক্যালসিয়াম একটা আরেকটার সাথে ড্রাগ ইন্টারেকশন আছে, এটা এক বেলা নেওয়া যাবে না, অল্টারনেট বেলা নেবে। ভাই আরেকটা কোশ্চেন ছিল যে যেটা আমরা বললাম ফেরাস অ্যাসকর্বেট, এটাই হচ্ছে ভিটামিন সি থাকার কারণে অ্যাবজর্পশন ভালো হচ্ছে, তাহলে আমি অন্য ফর্মের সাথে যদি সিবিট অ্যাড করে দিই তাহলে কি অ্যাবজর্পশন ভালো হবে না?
অন্য ফর্মের সাথে তো সিভিটা অ্যাড করা আর কথা বলা হয়েছে, ওগুলোর মধ্যে যে সল্ট যে ফর্মটা, যে সল্ট ফর্মটা, ওটা থেকে তো অ্যাবজর্পশনটা ওইভাবে হবে মনে হয় না। যেমন অন্যটা সবকিছু অ্যাড করার পরেই, মানে যে এখানে যে পার্সেন্টেজটা আসছে ওগুলো সবকিছু দেওয়ার পরেই আসছে। যেমন ফেরাস ফিউমারেট, ওই ফিউমারেট থেকে যে ফর্মটা আছে ওখান থেকে ভেঙে ওই কম্পোনেন্ট থেকে আলাদা হয়ে সবগুলো ইয়া হওয়াটা ওই লেভেলে হয় না। ভাইয়া আইভি আয়রন যেটা দেয় ওইটাতে কারেকশন হইতে কতদিন সময় লাগে? ওই যে মানে আপনি এরকম কারেকশন হতে আপনি মিনিমাম 4 উইকস পরে সিবিসিটা করবেন। আপনি প্রথমে অ্যাকচুয়াল ডেফিসিয়েন্সিটা হিসাব করবেন। যেমন অ্যাকচুয়াল ডেফিসিয়েন্সি আমরা যদি একবার খুব রাফলি মনে রাখি 60 কেজি ওমেন, তাহলে 60 1 গ্রাম পার ডিএল ডেফিসিয়েন্সি মানে 150 মিলিগ্রাম ডেফিসিয়েন্সি, 2 গ্রাম পার ডিএল ডেফিসিয়েন্সি মানে 300 মিলিগ্রাম ডেফিসিয়েন্সি, এরপর 3 গ্রাম পার ডিএল মানে 450 মিলিগ্রাম ডেফিসিয়েন্সি। এখন যার 1 গ্রাম পার ডিএল ডেফিসিয়েন্সি তাকে আপনি ওরাল আয়রন দিলেন 4 সপ্তাহ, কোনো ইনফো হলো না, তখন আপনি আইভি আয়রন দিতে চাচ্ছেন, তাহলে কতটুকু দিবেন? এই যে 1 গ্রাম, তাহলে 150 মিলিগ্রাম দিলে আপনার ডেফিসিয়েন্সি কারেক্ট হবে। কিন্তু আমরা বললাম যে তাকে আমরা আরো 500 মিলিগ্রাম কি দেবো, এক্সট্রা দেবো, 500 মিলিগ্রাম কি দেবো, স্টোর আয়রন দেবো। তাহলে 500 150 কত হয়? 650। তো আমি 650 তাকে যদি দেই, 650 লাগবে না, আমি 500 মিলিগ্রাম একটা দিলেই কিন্তু তার কারেকশন হয়ে যাবে। আইভি আয়রন দেওয়ার 7 দিন পর ওরাল আয়রন শুরু করবেন। আইভি আয়রন দেওয়ার 7 দিন পরে ওরাল আয়রন শুরু করা যাবে। তাহলে তাকে আমি 500 মিলিগ্রাম একটা দিলাম, এক সপ্তাহ পরে তাকে হেমোফিক্স সাবজেক্ট 10 দিন দিলে 1 গ্রাম কারেকশন হয়ে যাবে। এখন 2 গ্রাম কারেকশন করতে চাচ্ছেন, তাহলে তার তো অ্যাকচুয়াল ডেফিসিয়েন্সি 300 মিলিগ্রাম, এটার সাথে যদি আমি 500 টু 700 আমাদের রেঞ্জটা ছিল, তো এখন যদি আমি তাকে 5 টু 700 দেই, তাহলে টোটাল কত হবে তার? 1000 মিলিগ্রাম। তাহলে আপনি এক সপ্তাহ আজকে একটা দিলেন 500 মিলিগ্রামের, এরপরে এক সপ্তাহ পরে আরেকটা দিলেন, দিলে তার 4 সপ্তাহ পরে করবেন, মানে তার কারেকশন হয়ে যাবে। 3 গ্রামের ক্ষেত্রেও 500 মিলিগ্রামের দুইটা দিলে হয়ে যাবে। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, আপনি যে বললেন যে কোনো পেশেন্টকে যদি আইভি আয়রন দেয় তার 7 দিন পরে ওরাল আয়রন দিব। ধরেন এক সপ্তাহে একটা আইভি আয়রন দিলাম, এবার এক শুক্রবারে দিলাম, পরে শুক্রবারে আরেকটা দিলাম, এই মাঝখান পিরিয়ডটাতে তাহলে কি ওরাল আয়রনটা অফ রাখবে? হ্যাঁ হ্যাঁ, ওই তখন তার ওরাল আয়রন দরকার নেই, কারণ সে তো এর মধ্যে অনেক বেশি আয়রন সোর্স পাচ্ছে। কারণ তার ব্লাডের মধ্যে যখন অনেক বেশি আয়রন আছে, হ্যাঁ, তখন তো হোমিওস্ট্যাসিস মেইনটেইন করার জন্য হলেও তার ওই যে ইয়া থেকে আপনার অ্যাবজর্পশনটা খুব একটা হবে না, দিয়ে লাভ হবে না। এ পর্যন্ত তো কোনো ডক্টরকে বলতে শুনি নাই যে আইভি আয়রনটা যখন নিবেন তখন ওরাল আয়রনটা বন্ধ রাখবেন। হ্যাঁ, এখন শুনে নিলেন তো আইভি আয়রন। এটা আমাকে একজন ডক্টর বলেছিলেন আইভি আয়রন যখন নিয়েছিলাম তখন ওরালটা বন্ধ রাখে। আচ্ছা ভাই আমি একটা কোশ্চেন করতে যাচ্ছি, যদিও এটা মানে একটু ওয়েট কোশ্চেন। একটা পেশেন্ট আমাকে একদিন ইয়ে করলো যে ও খুব রাগে বসে 20টা আয়রন ট্যাবলেট খেয়ে ফেলে, মানে গভর্নমেন্টের যে ফেরাস ফিউমার সম্ভবত। তো ওর তাহলে কতটুকু মানে আয়রন অ্যাবজর্ব হলো? এই ধরুন 20টা ট্যাবলেট খেলো সে ফেরাস ফিউমারেট, তাই না? জি তো গভর্নমেন্টের যে ফেরাস ফিউমারেটের মধ্যে আমাদের যে নরমাল যে ফেরাস ফিউমারেট গুলো আছে, এখানে মধ্যে কতটুকু থাকে? 300 মিলিগ্রাম থাকে। বাংলাদেশে যে ফর্মুলা আছে 300 মিলিগ্রাম, মানে সেখানে 100 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন। তো 100 মিলিগ্রাম যদি এলিমেন্টাল আয়রন থাকে একটাতে, 20টাতে তার থাকতেছে 2000 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন। জি 2000 মিলিগ্রাম যদি এলিমেন্টাল আয়রন থাকে, এখানে যদি 10% অ্যাবজর্ব হয়, 10% অ্যাবজর্ব হয়, তাহলে একটাতে 10% 10 মিলিগ্রাম, তাহলে মোটামুটি 200 মিলিগ্রাম আয়রন অ্যাবজর্পশন হবে। তার খুব একটা সমস্যা হবে না, ব্যাপার সিভিয়ারলি কনস্টিপেশন হবে পেশেন্টের। হ্যাঁ পেশেন্টের আমি ফলো আপে আছি পেশেন্টের, খুব এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ রোজা খেয়েছিল তো এখনো তার তেমন কোনো সমস্যা হয়নি, শুধু যেদিন খেয়েছিল একটু ভমিটিং টেন্ডেন্সি ছিল, আর একটু ব্ল্যাক স্টুল মেবি। ভমিটিং আর ইয়া ওইগুলো হবে, অ্যাবজর্পশন তো 200 মিলিগ্রাম। আর আমরা তো আইডিয়া ধরি 500 মিলিগ্রাম আমরা নিতেছি, ঠিক আছে? দৈনিক 1000 মিলিগ্রাম পর্যন্ত আইডিয়া আছে, তাহলে সেক্ষেত্রে তার ওখানে অ্যাবজর্ব হয়ে 200 মিলিগ্রাম পর্যন্ত আসতেছে, সেজন্য কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা। তো সে লাগ করে ওইটা খেতে গেল আর কিছু খেলো না। এইটা বাচ্চাটা থেকে কোনো এফেক্ট হতে পারে? এটা যদিও 7 মান্থের দিকে সে খেয়েছিল। না, কোনো সমস্যা হবে না। ওই যে বললাম তার অ্যাবজর্পশন হওয়ার পরে তো ব্লাডে খুব একটা যাচ্ছে না। হ্যাঁ কিন্তু যে আপসেট হবে, যে সমস্যাটা হবে, যে আপসেট হবে, কনস্টিপেশন হবে, অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং, যেটা খুব কমন কথা, এগুলো ছাড়া কিছু হবে না। আচ্ছা আচ্ছা থ্যাংক আচ্ছা, ইউ। আমার কোশ্চেনটা, দেখা যায় যে কার্বন আয়রন থেকে এটা এটা ইউজ করাটা কি বেশি ভালো হবে নাকি? কার্বনিল আয়রন যেটার কথা বলছেন আপু, যেটা অল নিড নামে পাওয়া যায়, হ্যাঁ, ওটা আমরা আজকে আলোচনায় আনি নাই, কারণ হচ্ছে ওটার মানে অ্যাবজর্পশন রেটটা আরো কম। হ্যাঁ, কিন্তু ওটা ভালো, অন্যগুলোর তুলনায় ওটাতে 50 মিলিগ্রাম থাকে। মানে আমরা আয়রন হেমোফিক্স 5টা পরিমাণ অল নিড একটা সমান, বাট অল নিড যেটা আছে এটার মধ্যে আপনার ইয়েটা অ্যাবজর্পশনটা খুবই কম। প্রেগন্যান্সিতে কার্বনটা প্রেগন্যান্সিতে আমরা ওটা দেবো না, প্রেগন্যান্সিতে আমরা দেখবো সবসময় প্রেগন্যান্সিতে ফেরাস ফর্মে যেগুলো আছে আমরা ওগুলো দেবো, ডাইরেক্ট আয়রন ফর্মে যেটা আছে ওটা আমরা দেবো না, কারণ ওটার অ্যাবজর্পশন খুব একটা হবে না। এই কথাগুলো আসলে খুবই আজকে আমরা যে আলোচনাগুলো করছিলাম এগুলো মানে এই যে পার্সেন্টেজ এগুলো বের করা, এগুলো মানে কোনো বইতে নাই, একবারে সবগুলো মানে যে রিসার্চ গেট মায়োক্লিনিক ডাটাবেস সবগুলো খুঁজে বের করতে এই ক্লাসটা অনেক বেশি পরিশ্রম লাগছে, মানে এগুলো কোথাও নাই ওইভাবে, এক একটা ইনফরমেশন এক এক জায়গা থেকে আনা হয়েছে। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করতেছি, ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাস হবে আগামী সোমবার। আরেকটা কোশ্চেন ছিল, লাস্ট কোশ্চেন। জি জি। আইভি আয়রন আর ব্লাডের মধ্যে যদি চুজ করতে হয় কারেকশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি ব্লাডটা বেটার হবে? আমরা তো ব্লাডের স্পেসিফিক ইন্ডিকেশন আছে আপু, যদি 7 এর মানে কমে যায়, হিমোগ্লোবিন যদি 7 থেকে নিচে চলে যায়, সেক্ষেত্রে আমরা ব্লাড দেবো, অথবা সিভিয়ার পালপিটেশন আছে পেশেন্টের এই মুহূর্তে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আইভি আয়রন দেওয়ার পরে কারেকশন হতে মানে 3 টু 4 2 টু 4 সময় লাগবে, কিন্তু ব্লাড দিতে, ব্লাড দিয়ে ইমার্জেন্সি একুট যে কোনো কন্ডিশনে আমরা ব্লাড দেবো। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে আমরা এখানে শেষ করলাম।